হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের এইচএসসি লাইফে প্রথম কেমিস্ট্রি ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার সাথে হয়তো তোমাদের এসএসসি তে এরকম পরিচয় ছিল না, কারণ এসএসসি তে আমাদের ক্লাস নেওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, কথা শুরু করার আগে আমাকে একটু জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ভিডিও ঠিক মতো ক্লিয়ার আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে একবার চেক করে দেখি, এরপরই হচ্ছে আমরা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসের কিভাবে আমরা পড়াবো, কেমিস্ট্রিটা কিভাবে আগাবো সব আমরা বলে দিচ্ছি, কেমন? একটু আমাকে জানাও যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবার বন্ধ কেমন কাটতেছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, হ্যাঁ সবাইকে স্বাগত। ওকে ওকে, ভেরি গুড, হ্যাঁ সব ঠিক আছে, আমার এন্ড থেকেও সব ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করব। আমি মোবাইলটা এখানে রাখলাম। হ্যাঁ, তো আমার সাথে এটা তোমাদের হয়তো অনেকেরই মানে মেজরিটিরই ফার্স্ট ক্লাস, মানে এইচএসসি তো তোমাদের প্রথম ক্লাসই। আবার আমার সাথে হয়তো তোমাদের প্রথম ইন্ট্রোডাকশন। কেমন? তো আমার নাম হচ্ছে হিমেল, আমি পড়াশোনা করছি বুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে, ত্রিপলি 17 ব্যাচের। আমার স্কুল ছিল চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আর কলেজ ছিল চিরাং কলেজ। ওকে, তাহলে তোমাদের তো এখনো কলেজ জীবন শুরু হয়নি, বাট একটা জিনিস হচ্ছে কি, তোমার এইচএসসি লাইফের যে সময়টা, এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা ইম্পর্টেন্সটা এত বেশি কেন? কারণ তুমি যদি এটাতে ভালো করে এটাকে ইউটিলাইজ করো সময়টাকে, তাহলে দেখবা তোমার এডমিশনে তুমি ভালো জায়গায় আসলে চান্স পেয়ে যাচ্ছ। আর এডমিশনে যখন তুমি একটা ভালো জায়গায় চান্স পেয়ে যাবা, তুমি না একটা আসলে ট্র্যাকে পড়ে যাবা, বা মানে তোমার জিনিসটা হচ্ছে তোমার জার্নিটা অনেকটা সহজ হয়ে যাবে। কেমন মানে, বুয়েটে টিকা মানে সবকিছু না, বাট তুমি যদি বুয়েটে টিকে যাও বা চুয়েটে টিকো বা কুয়েটে টিকো, তোমার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে এরপরে। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। তো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের, আমাদের কিন্তু আমাদের টোটাল 5টা সাইকেল আছে। এটা ফার্স্ট সাইকেল আমাদের, ফার্স্ট সাইকেল। এটা হচ্ছে আমাদের গুণগত রসায়নের প্রথম লেকচার, ঠিক আছে? ওকে, আমি তাহলে প্রথমে একটু করে তোমাদেরকে ডিসকাশন করবো যে আমাদের, যদি এটা আগে ডিসকাশন করছি, যে এই সাইকেলে কয়টা ক্লাস থাকবে না থাকবে, বা কিভাবে তুমি পড়াশোনাগুলো করবা, নোট করবা কিভাবে। প্রথমে আমরা 10 মিনিট একটু করে ওগুলো নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে আমরা পড়ায় চলে যাবো। আজকে আমরা খুব বেশি পড়াশোনা করবো না, আজকে আমরা এমন কিছু পড়াশোনা করবো যেগুলো তোমরা হচ্ছে 9-10-এও হালকা হলেও পড়ে আসছো, বাট হালকা পড়লেও সমস্যা নাই, আমরা একদম জিরো থেকে শুরু করবো। আচ্ছা, আমাকে তোমরা একটু করে বলো তো, তোমরা কি 9-10 রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলা? একটু করে আমাকে কমেন্টে জানাবা যে তোমরা 9-10-এ রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলা কিনা। তোমরা কি রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলা 9-10-এ? ওকে, সমস্যা নেই, এটা আমরা আজকে না পড়লেও কোনো সমস্যা নেই, আমরা একদম জিরো থেকে শুরু করব। তাহলে চলো প্রথমে একটু ডিসকাশন করি আগে যে আমাদের এই সাইকেলটা নিয়ে। আমরা কিন্তু এই সাইকেলে আমাদের গুণগত রসায়নের উপরে তোমার দেখো টোটাল 6টা উইকলি এক্সাম রাখছি, আর 2টা কিন্তু মেগা এক্সাম আছে। তো উইকলি এক্সামে প্রথম 5টা লেকচারের উপরে আমাদের উইকলি এক্সাম 1 হবে, দেন পরবর্তী 4টা লেকচারের উপর আমাদের উইকলি এক্সাম 2 হবে, এরপর হচ্ছে পরবর্তী 4টা লেকচারের উপর উইকলি এক্সাম 3, আর উইকলি এক্সাম 3 হওয়ার পরে আমাদের কিন্তু মেগা এক্সাম 1 হবে। উইকলি এক্সামে তুমি যদি কি করতে পারো, টপ করতে পারো, তাহলে উইকলি এক্সাম গুলো তোমার জন্য কিন্তু জার্সি থাকবে, নতুন ভাবে আমরা জার্সি বানাচ্ছি। আর মেগা এক্সামে টপ করতে পারলে তুমি জার্সিও পাবা, তারপরে তোমার হচ্ছে প্রাইজ মানিও থাকবে তোমার জন্য। আরো একটা স্পেশাল গিফট আছে, সেটা যখন সাইকেল কন্টিনিউ হবে সেটা তখন বলবো, এখন না, কেমন? আচ্ছা, এরপরে আবার পরবর্তী ক্লাস উইকলি এক্সাম 4 হবে, দেন আবার উইকলি এক্সাম 5 হবে, এরপরে উইকলি এক্সাম 6 ল্যাবরেটরি ব্যবহার দিয়ে শেষ হবে, দেন আরেকটা মেগা এক্সাম হবে। ঠিক আছে, এখন চলো একটু করে তোমাকে ডিসকাশন করি তুমি কিভাবে আসলে নোট করবা, বা আমরা কেমিস্ট্রিটা আসলে কিভাবে আগাবো না আগাবো এগুলো একটু নিয়ে, কেমন? আচ্ছা, দেখো, আমাদের তোমার জন্য কেমিস্ট্রির জন্য, মানে তুমি যদি কেমিস্ট্রি দেখো, মানে কেমিস্ট্রি তুমি কিভাবে পড়বো আমি তোমাকে একটু করে দেখাই দিই। ফার্স্টে তুমি যেটা করবা, প্রথমে তুমি আগে লাইভ ক্লাসটা করে ফেলবা, বুঝছো? মানে তুমি আমার সাথে সাথে লাইভ ক্লাসটা করবা। আর লাইভ ক্লাস চলাকালীন, লাইভ ক্লাস চলাকালীন আমরা স্লাইডে অনেক কিছুই তোমার লেখা থাকবে, বাট সব তোমার নোট করার দরকার নেই। প্রথমে তোমার নোট করার দরকার নেই, মানে তুমি যখন লাইভ ক্লাসটা করবা না, তোমার কাজ হবে শুধুমাত্র ক্লাসটা মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে দেখা। আর যেই ম্যাথগুলো আমরা করাবো, ম্যাথের কোয়েশ্চন তুলতে দিব তোমাদেরকে, কোয়েশ্চনটা তোলার পরে জাস্ট তুমি ম্যাথটা তুমি প্র্যাকটিস করি। অর্থাৎ দেখো, এখানে অনেকগুলো থিওরি থাকবে, এই থিওরিগুলা তোমার এখন নোট করার দরকার নাই। তুমি ক্লাস শেষ হওয়ার পরে তোমাদেরকে যখন পিডিএফ দিয়ে দিব, তখন তুমি পিডিএফ থেকে দেখে দেখে নোট করতে পারবা। বাট তুমি কি পয়েন্ট, দুই একটা লাইন, বা তোমার ধরো যে ম্যাথগুলো আমরা করব সেই ম্যাথগুলো একটু তুলবা, এমসিকিউ সলভ করবো বলে খাতায় তোলার দরকার নাই। জাস্ট আমার সাথে সাথে তুমি ক্লাসে প্র্যাকটিস করো। আর ক্লাসে শেষ হওয়ার পর যখন পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখে দেখে যা যা তোমার লাগে সেগুলো তুমি কিন্তু সবগুলো নোট করে ফেলবো। অর্থাৎ লাইভ ক্লাস চলাকালীন তুমি আসলে অ্যাকচুয়ালি ফোকাস করবা কোথায়? ফোকাস করবো আসলে যে আমার ক্লাসের উপরে, মানে নোটের উপর ফোকাস করার দরকার নাই। যেই মুহূর্তে ক্লাস শেষ হওয়ার পরে তোমাদেরকে হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব, আর সেই পিডিএফটা দেখে তুমি তোমার নোটটা করে ফেলবা। ঠিক আছে, পিডিএফ দেখে তুমি নোট করে ফেলবা। দেন তুমি বেসিক্যালি বাসায় গিয়ে এরপরে কিভাবে পড়বা, পুরো নোটটাকে একবার রিভিশন দিবা, পুরো নোটের মধ্যে যে ম্যাথ আছে সেগুলো সলভ করবা, কেমন? নোটের মধ্যে যে ম্যাথ থাকবে, এইচডব্লিউ থাকবে, সেগুলো সলভ করবা।
ওকে, এরপরে হচ্ছে তুমি আমাদের প্র্যাকটিস শিট করতে পারো বা আমাদের কোয়েশ্চন ব্যাংক করতে পারো। দেন আমি তোমাকে আস্তে আস্তে সব বলে দিব, মানে আমরা এত কিছুতে এখন না যাই, আমরা তাহলে চলো একটু করে পড়া শুরু করবো। আমরা একটু করে সব পড়া শুরু করবো। আমরা তাহলে পড়া শুরু করে দিই কেমন? প্রথমে তো বললামই, তুমি প্রথমে ক্লাস চলাকালীন আমরা মাঝখানে মাঝখানে কথা বলবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, চলো আমরা তাহলে পড়া শুরু করি কেমন? ওকে, চলো আমরা পড়া শুরু করি। আমাদের এই চ্যাপ্টারটার নাম কি? গুণগত রসায়ন। গুণগত রসায়নের প্রথমে আমরা আলোচনা করব পরমাণু নিয়ে বা পারমাণবিক মডেল নিয়ে। চলো সবগুলো আলোচনা করার চেষ্টা করি। দেখো, পরমাণু সম্পর্কে প্রথম ধারণাটা যে বিজ্ঞানী দিচ্ছেন, মানে ধরো এই যে পরমাণু একটা স্ট্রাকচার কিরকম বা এটা দেখতে কিরকম হয়, এটা সম্পর্কে প্রথম ধারণা দিচ্ছেন হচ্ছে আমাদের বিজ্ঞানী জন ডাল্টন। যেই উনি কি দিচ্ছেন? ডাল্টনের পারমাণবিক তত্ত্ব দিচ্ছেন। জন ডাল্টন এই তত্ত্বটা দিচ্ছেন 1808 সালে। দেখো, এগুলো নোট করার দরকার নাই, এগুলো খাতায় তোলার দরকার নাই, এগুলো আমার সাথে শুনতে থাকো, পয়েন্ট আমি দাগাই দিব, এই পয়েন্টগুলো তুমি দেখতে থাকো, এগুলো নোট করার দরকার নাই। নোট কোন জায়গায় করবা সব আমি বলে দিব। আর ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফ থেকে তুমি নোট করিও, বাট ক্লাস চলাকালীন এগুলো নোট করার দরকার নেই। ওকে, এই যে ডাল্টনের পারমাণবিক তত্ত্বটা কে দিছে বলতো? জন ডাল্টন। উনি একজন স্কুল শিক্ষক ছিলেন। কত সালে দিচ্ছেন এটা? 1808 সালে। এখন উনি বলছে কি জানো? উনি বলছে হচ্ছে পরমাণু যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। পরমাণু জিনিসটা কি? পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। অর্থাৎ কি করা যায় না বলতো? পরমাণুকে ভাঙা যায় না। বাট পরবর্তী দিকে পরবর্তী দিকে কি বেরিয়েছে বলতো? পরমাণুকে ভাঙলে কি পাবা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবা। অর্থাৎ উনি কি বলতেছেন? উনি বলছেন পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা, যা আর কি করা যায় না, যা আর বিভক্ত করা যায় না। এই যে দেখো, অনেকটা এই বলটার মতো তোমার এইটা হচ্ছে একটা পরমাণু, এটা কি তুমি কি করতে পারবা না? বিভক্ত করতে পারবা না, অর্থাৎ এটাকে ভাঙতেও পারবা না, কিছুই করতে পারবা না। এটা ধরো তোমার কথার কথা একটা হচ্ছে পরমাণু। আর তোমরা জানো যে তোমার এটা কিন্তু পরবর্তীতে আসলে চেঞ্জ হবে, কারণ পরমাণু যদি বিভক্ত করা যায়, যেটা তখনকার সময় 1808 সালে আসলে বের করা যায়নি। দেন তিনি আরো কি বলছেন দেখো, তিনি বলতেছেন যে পরমাণু কখনোই সৃষ্টিও করা যাবে না, ধ্বংসও করা যাবে না। আবার একটি মৌলের সমস্ত পরমাণু অভিন্ন। এই কথাটা মানে কি? ধরো তুমি একটা তোমার অক্সিজেন মৌল নিছো, অক্সিজেন যে মৌলটা সেটা তুমি অক্সিজেনের অসংখ্য পরমাণু নিয়ে গঠিত না? আমি তোমাকে একটা জিনিস বলি, তোমরা খাবার লবণের সংকেত কি জানো? খাবার লবণের সংকেত, আমরা যে লবণটা খাই সেটার সংকেত কি বলতে পারো? লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড না ভাই? আমাদের খাবার লবণের সঙ্গে কি হয়ে থাকে? সোডিয়াম ক্লোরাইড। সেই সোডিয়াম ক্লোরাইড কি দিয়ে গঠিত? সোডিয়াম এবং ক্লোরিনের পরমাণু দিয়ে গঠিত। তাহলে ওইখানে তুমি যদি এক টুকরা বা এতটুকু যদি লবণ নাও, সেখানে কয়টা সোডিয়াম থাকে বা কয়টা ক্লোরিন থাকে? কোটি কোটি সোডিয়াম থাকে না? কোটি কোটি ক্লোরিন থাকে না? একটু করে আমাকে বলো তো, যে তুমি যদি একটা খাবারের লবণের একটা ফোঁটা নাও, একটা দানা নাও, সেই দানার মধ্যে কি থাকবে? কোটি কোটি সোডিয়ামের দানা থাকবে, কোটি কোটি ক্লোরিনের দানা থাকবে। তো তিনি বলতেছেন কি, এই যে সোডিয়ামের যে দানাগুলা তারা দেখতে এক রকমের হবে, আবার ক্লোরিনের যে দানাগুলা তারা দেখতে আরেক রকমের হবে। বাট ক্লোরিনের দানাগুলো সবাই সেম হবে, আবার সোডিয়ামের দানাগুলো সবাই সেম হবে। বুঝতে পারছো কিনা বলো তো এই লাইনটা? এই লাইনটা কি তোমরা একটু করে বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জাস্ট ইয়েস না লিখে শুধু ওয়াই লিখলেও হবে। যদি বুঝে থাকো জিনিসগুলো তাহলে কমেন্টে শুধু ওয়াই লিখলেও হবে। আমাকে একটা জিনিস বলো, এটা বুঝতে পারছো কিনা, যে তোমার কি আমি বললাম একটা মৌলের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সবাই দেখতে সেম, বাট ভিন্ন মৌলের পরমাণুগুলো কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম পরমাণুগুলো সবাই দেখতে সেম, আবার ক্লোরিন পরমাণুগুলো কিন্তু সবাই দেখতে সেম। ওকে, দেন এটা তো 1808 সালে বলছে, বিজ্ঞান তো আরো অনেক আগায় গেছে, তাই না ভাই? বিজ্ঞান আগানোর পর কি হয়েছে? এটা আরো দেখা গেছে পরমাণুকে বিভক্ত করা যাচ্ছে। সর্বপ্রথম কোন আবিষ্কার হয়েছে জানো পরমাণুতে? সর্বপ্রথম আবিষ্কার হয়েছে প্রোটন কণা। সর্বপ্রথম কোন আবিষ্কার হয়েছে? প্রোটন কণা। কি আবিষ্কার করছে? বিজ্ঞানী গোল্ডস্টাইন। বিজ্ঞানী গোল্ডস্টাইন কত সালে আবিষ্কার করছে? 1876 সালে। এই যে এই লাইনটা, এটা মেডিকেল এডমিশন টেস্ট, মেডিকেল এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বলতো প্রথমে 1808 সালে জন ডাল্টন কি বলছে? পরমাণুকে বিভক্ত করা যায় না। এরপরে গিয়ে 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টাইন কি বের করতে পারছে? প্রোটন আবিষ্কার করতে পারছে। আর আরো পরে গিয়ে এই যে জে জে থমসন 1897 সালে তোমার কিন্তু কি আবিষ্কার করতে পারছে? ইলেকট্রন আবিষ্কার করতে পারছে। তাহলে এইগুলো কিন্তু একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাকে সামারি করে দিই, এটাও কিন্তু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। দেখো সামারি করে দিই, সামারি হচ্ছে কি, সর্বপ্রথম কোন কণা আবিষ্কার হয়েছে? প্রোটন কণা। কত সালে আবিষ্কার হয়েছে? 1886 সালে। এরপরে গিয়ে কোনটা আবিষ্কার হয়েছে? ইলেকট্রন কণা। কত সালে বের হয়েছে? 1897 সালে। এই দুটা কি তোমাদের মনে থাকবে? এই দুটা সাল কিন্তু একটু মনে রাখতে হবে।
না, এখন নোট করতে হবে না, ক্লাস শেষ হওয়ার পরে তোমাকে আমি পিডিএফ দিয়ে দিব, সেই পিডিএফ থেকে তুমি নোট করলে হবে। বাট এখন তুমি ক্লাসটা জাস্ট দেখে যাও, যখন ম্যাথ করবো তখন ম্যাথগুলো নোট করিও, বাট এই লেখাগুলো নোট করার দরকার নাই। আমাকে বলো তো, এই জিনিসটা মনে থাকবে তোমাদের যে তোমার 1886 সালে কি আবিষ্কার হয়েছে? প্রোটন আবিষ্কার হয়েছে। এরপরে 1897 সালে কি আবিষ্কার হয়েছে? ইলেকট্রন আবিষ্কার হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার দেখো জিনিসটা, এখন আমরা আসবো তোমার দেখো তো এখন আমরা আলোচনা করব প্রথম এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে দেখো, ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম যে ফার্স্ট অফ অল আগে ডাল্টন কি বলছে? ডাল্টন বলছে, ধরো আমার কাছে এখানে কিছু পরমাণু আছে, আমি তোমাকে দেখাইতে পারি, দাঁড়াও একটা সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, এই দেখো, এই যে দেখো, ধরো একটা, এটা হচ্ছে আমার পরমাণু। ডাল্টন বলতেছে কি করা যায় না, এটাকে আর বিভক্ত করা যায় না। ফার্স্টে ডাল্টন বললো এটাকে বিভক্ত করা যায় না। এরপরে কি হলো? এরপরে তোমার প্রোটন আবিষ্কার হইলো, এরপর আবার ইলেকট্রন আবিষ্কার হইলো। এখন তখন মানুষের মধ্যে একটা কৌতূহল জাগছে যে আচ্ছা ভাই, তাহলে আসলে পরমাণুটা আসলে কি জিনিস, পরমাণুটা কি দিয়ে গঠিত, বা এটাকে ভাঙলে কি পাই আমরা, বা এটার মধ্যে যারা যারা আছে তারা কিভাবে আছে। মানে একটা পরমাণুর গঠন সম্পর্কে মানুষের কিন্তু জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। আর পরমাণুর গঠনটাকে যেই মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, বা যেই একটা ধরো তোমার বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, তাদেরকেই বলা হয় পরমাণুর মডেল বা পারমাণবিক মডেল। তাহলে পরমাণুর মডেল কি জিনিস বলতো? পরমাণুর মডেল হচ্ছে একটা ভিত্তি বা প্রস্তাবনা, যাতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। এটা একটু মাঝে মাঝে সংজ্ঞা আকারে থাকতে পারে, এটা তুমি একটু করে পরে যখন তুমি পিডিএফ দিয়ে দিব তখন নোট করে নিবা যে পরমাণুর মডেল জিনিসটা কি বলতো। তাহলে একটা পরমাণু দেখতে কি রকম, বা পরমাণুর বৈশিষ্ট্যগুলো কি আছে, এইটা যেই একটা প্রস্তাবনার মধ্যে আলোচনা করা হয়। মানে ধরো অনেকটা কি হয়, আমি তোমাকে বুঝাই বলি। ধরো তোমরা যখন ক্যালকুলেটর কিনো, ক্যালকুলেটরের মধ্যে একটা কাগজ দেয় না তোমাদেরকে, যে ওই কাগজের মধ্যে থাকে না যে ক্যালকুলেটরে কোন কোন ফাংশনে কি কি আছে, বা ক্যালকুলেটরটা কিভাবে ইউজ করতে হবে। বা তুমি যখন মোবাইল কিনো, তোমাকে কিন্তু একটা কাগজ ধরাই দেয়, ডেমো টাইপের ধরাই দেয়, তাই না? অনেকটা হচ্ছে এরকম একটা ডেমো টাইপের জিনিস বা একটা প্রস্তাব, যে তোমার সেখানে কি বলতো, সেখানে হচ্ছে যে পুরা পরমাণুর একটা আদ্যবান্ধ থাকে। তো পরমাণুর মডেল তাহলে হচ্ছে একটা ভিত্তি বা প্রস্তাবনা, যাতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। এখন যখন যুগ আগাইছে, অনেক বিজ্ঞানী অনেক পরমাণুর মডেল দিছে, বাট সবগুলো তো গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হয়েছে মাত্র কয়েকটা পরমাণুর মডেল। মানে একজন এক কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে, আরেকটা বিজ্ঞানী এসে আরেক কথা বলছে, বাট সবগুলো কিন্তু গ্রহণযোগ্য হয় নাই। গ্রহণযোগ্য হয়েছে কয়েকটা মডেল। প্রথম যে গ্রহণযোগ্য মডেল পরমাণুর, তাকে আমরা বলি থমসনের পরমাণু মডেল। কি নাম বলতো ভাই? থমসনের পরমাণু মডেল। এটাকে একটু হাস্যরসাত্মক ভাবে বা অন্য নামও দেওয়া হয়, কিসমিস পুডিং মডেলও বলা হয়, বা এটাকে প্লাম পুডিং মডেলও বলা হয়ে থাকে। আর এই মডেলটা কে দিছে? জে জে থমসন, 1898 সালে। বলতে পারবা জে জে থমসন কি আবিষ্কার করছে? বলতে পারবা জে জে থমসন কি আবিষ্কার করছে? তোমরা কি বলতে পারবা? একটু আগে পড়ছিলাম ইলেকট্রন আবিষ্কার করছে। ভেরি গুড। জে জে থমসন কি আবিষ্কার করছে বলতো? ইলেকট্রন আবিষ্কার করছে। কত সালে আবিষ্কার করছে? 1897 সালে। আর এর পরের বছরই, অর্থাৎ 1898 সালেই তিনি তার পরমাণু মডেল দিয়ে দিছে। এই মডেলটাতে অনেকগুলো প্রবলেম আমরা দেখব, অনেকগুলো সুবিধাও আছে, অনেকগুলো প্রবলেম আছে। সেই প্রবলেম গুলোকে সলভ করা হয়েছে নিচের মডেল গুলাতে। তো আমরা চলো একটা কাজ করি, আগে আমরা চলো আগে এই মডেলটা পড়ি, এরপরে হবে এই নিচের তিনটা মডেলে আমরা আস্তে আস্তে আসতেছি। চলো আমরা তাহলে প্রথমে এই মডেলটা পড়ি। প্রথমে প্রথমে যেটা মডেল আছে সেটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। থমসনের প্রথম যেটা আসলে সাফল্য, উনি পরমাণুর গঠনটা দেখতে কিরকম সেটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন। তিনি ফার্স্টে বলছেন যে পরমাণু হচ্ছে একটা গোলক। এর আগ পর্যন্ত মানুষ জানতো না যে পরমাণুর স্ট্রাকচারটা কিরকম। উনি প্রথমে এসে কি বলছেন যে পরমাণুটা কি হবে, একটা একটা গোলক টাইপের হবে। ওকে, আচ্ছা। এরপর উনি কি বলছেন, এই যে দেখো, এই যে আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে একটা পরমাণু, এই যে এটা একটা পরমাণু। আমাকে একটা জিনিস তুমি বলো, 1886 সালে কি আবিষ্কার হয়েছে? 1886 1886 এই সালে কি আবিষ্কার হয়েছে? প্রোটন। আর 1897 সালে কি আবিষ্কার হয়েছে? ইলেকট্রন। তোমরা কি আমাকে বলতে পারবা যে প্রোটনের চার্জ কি রকম আর ইলেকট্রনের চার্জ কি রকম, মানে পজিটিভ নাকি নেগেটিভ? বলতে পারবা যে প্রোটনের চার্জ পজিটিভ না নেগেটিভ? প্রোটনের চার্জ পজিটিভ না নেগেটিভ? প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, তোমরা সবাই জানো। প্রোটন কি চার্জ যুক্ত বলো তো? পজিটিভ চার্জ যুক্ত। আর ইলেকট্রন কি চার্জ যুক্ত ভাই? নেগেটিভ চার্জ যুক্ত। এটা তো আমরা সবাই জানি, এটা একদম কমন জিনিস। এই মডেল দেওয়া হয়েছে কত সালে? এই মডেল দেওয়া হয়েছে 1898 সালে। মডেলটা দেওয়া হয়েছে 1898 সালে। তাহলে তিনি যখন মডেল দিচ্ছেন, তখন কিন্তু অলরেডি এই দুটো জিনিস আবিষ্কার হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ এগুলো আবিষ্কার হয়ে গেছে। তখন তিনি কি বলছেন? তখন তিনি বলতেছেন
যে এই পরমাণুটা হচ্ছে একটা গোলক, পরমাণুটা কি, পরমাণু হচ্ছে একটা গোলক। এখানের মধ্যে যে ধনাত্মক চার্জ যেগুলো থাকবে সেগুলা সমভাবে বন্টিত হয়ে থাকবে। কি হয়ে থাকবে? ধনাত্মক চার্জ গুলা সমভাবে বন্টিত হয়ে থাকবে, মানে সবগুলা একদম সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে থাকবে। মানে ধরো এইটা একটা পজিটিভ চার্জ, আর সেই পজিটিভ চার্জটাকে তুমি গোল্লা আকারে দেখতে পাবা না, কারণ সেটা কেন, একদম সমভাবে বিস্তৃত হয়ে আছে, মানে সেটা ছড়াই ছিটে আছে। এটা একদম কি হয়েছে, ছড়াই ছিটে আছে। আর এর মধ্যে এই ছড়ানো ছিটানো জায়গার মধ্যে কিছু কিছু নেগেটিভ চার্জ এরকম থাকবে। নেগেটিভ চার্জ গুলো আবার তারা কিন্তু এই যে পজিটিভ চার্জের যেগুলো আছে, পজিটিভ চার্জ যেগুলো একদম ছড়াই ছিটে আছে, এই জন্য এদেরকে স্পেসিফিক ভাবে দেখা যাচ্ছে না। এই পজিটিভ চার্জের মধ্যে কি থাকবে, এখানে নেগেটিভ চার্জ গুলো থাকবে। আমি যদি নেগেটিভ চার্জ গুলো এখানে একটু করে গাঢ় করে দেখাই দিই, লাল লাল দাগ দিয়ে দেখাই দিই, যেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বা নেগেটিভ স্ফিয়ার। তাহলে ভাই পজিটিভ স্ফিয়ার গুলোকে কেন দেখান নাই? পজিটিভ স্ফিয়ার গুলো কি আছে, একদম সমভাবে বিস্তৃত অবস্থায় আছে। দেখো কি লিখছে এখানে, যে 1898 সালে জে থমসন প্রস্তাব করছেন পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক। এই পরমাণুটা একটা ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক, যেখানের মধ্যে সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নির্দিষ্ট দূরত্বে সাজানো থাকবে। মানে এটা কিন্তু একদম, ধরো ব্যাপারটা এরকম, অনেকটা কিসমিস থাকে না, কিসমিস বলতেছি, তরমুজ থাকে না, তরমুজ তোমরা দেখছো না, তরমুজের মধ্যে কি থাকে, লাল অংশ থাকে আর তোমার বিচি, কালো কালো বিচি থাকবে। তো লাল অংশটাকে তুমি পজিটিভ চিন্তা করতে পারো, যেটা একদম সমানভাবে ছড়াই ছিটে আছে, আর বিচিগুলোকে তুমি কি চিন্তা করতে পারো, ইলেকট্রন হিসেবে চিন্তা করতে পারো। তাই এটাকে তরমুজ মডেলও বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে, তরমুজ মডেলও বলা হয়ে থাকে। বা এটাকে কিসমিস পুডিং মডেলও বলা হয়ে থাকে। ওই যে পুডিং এর মধ্যে কি দেয়, কিসমিস দেয় না ভাই, ওই কিসমিস গুলো হচ্ছে ইলেকট্রন, পুডিংটাকে তুমি পজিটিভ চার্জ হিসেবে চিন্তা করতে পারো। তো এইটা হচ্ছে যে প্রথম আমাদের পরমাণু মডেল। পরমাণু মডেলে তাহলে এই পরমাণু মডেলে তাহলে কি কি লাভ হয়েছে বা কি কি সার্থকতা আছে? দেখো, সর্বপ্রথম মানুষ জানতে পারছে যে এই পরমাণু দেখতে গোলাকার হবে। এরপরে মানুষ জানতে পারছে পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে। এর আগে মানুষ জানতো না যে পরমাণুর মধ্যে, কারণ এর আগে তো পরমাণুকে ভাঙাই যাইতো না বা বিভক্ত করা যাইতো না। উনি আসার পরে তো বললো কি, যে পরমাণুর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে। আবার এরপর এছাড়াও পরমাণুর মধ্যে কি থাকে, সমান সংখ্যক পজিটিভ চার্জও আছে। বাট সমান সংখ্যক পজিটিভ চার্জ থাকলেও সেই পজিটিভ চার্জ গুলা সব চারদিকে ডিস্ট্রিবিউশন হয়ে আছে। মানে যদি 5টা নেগেটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জ কয়টা থাকবে, 5টা থাকবে। বাট চার্জ গুলা ল্যাপটাই আছে বা একদম বিস্তৃত হয়ে আছে, মানে এটা এক জায়গায় নাই। নেগেটিভ চার্জ গুলাকে তুমি কি দেখতে পারো, এক জায়গায় দেখতে পারো। নেগেটিভ চার্জ গুলাকে তুমি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারবা। বাট পজিটিভ চার্জ গুলা ছড়াই ছিটাই আছে। বাট নেগেটিভ চার্জের যতটা নেগেটিভ চার্জ থাকবে, ঠিক ততটাও পজিটিভ চার্জ থাকবে। এই কারণে এই পুরা যৌগের নেট চার্জ কত হবে বলতো? এই পুরা একটা পরমাণুর নেট চার্জ কত হয় জানো? একটা পরমাণুর নেট চার্জ কত হয়? একটা পরমাণুর নেট চার্জ কত হয় কি তোমরা বলতে পারো? জিরো হয়ে থাকে। কি হয়ে থাকে? জিরো। মানে যতটা পজিটিভ থাকে ততটাই নেগেটিভ থাকে, কারণ পজিটিভ নেগেটিভ একে অপরকে কি করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে। তাহলে এই কারণে তোমার এইখানে এটার যে নেট চার্জ, একটা পরমাণুর যে নেট চার্জটা হয়ে থাকে জিরো। তাহলে আমি তোমাকে আরেকটু করে বুঝাই বলি। এইখানে দেখো, তাহলে তিনি কি বলতেছেন, যে পরমাণু হচ্ছে একটা গোলক, যেখানে ধনাত্মক চার্জ গুলো সমভাবে বিস্তৃত থাকবে। আর যতটা ধনাত্মক চার্জ থাকবে ঠিক ততটাই নেগেটিভ চার্জ থাকবে। এখন তুমি বলতে পারো, ভাই আমি এখানে কোনো পজিটিভ চার্জ দেখতেছি না। পজিটিভ চার্জ আসলে কি হয়েছে জানো, একদম বিস্তৃত হয়ে আছে, মানে ধরো ছড়াই ছিটাই গেছে। বাট তুমি যদি সবগুলোকে সামেশন করো বা জোড়া লাগাও, দেখবা যতটা নেগেটিভ চার্জ ঠিক ততটাই কি আছে বলতো, পজিটিভ চার্জ আছে। মানে অনেকটা তুমি পজিটিভ চার্জ গুলোকে পানি হিসেবে চিন্তা করতে পারো। পানি কি হয়, ছড়াই পড়ে না? ওরকম পজিটিভ চার্জ গুলো কি সেখানে ছড়াই গেছে, আর নেগেটিভ চার্জ গুলো এখানে ধরো মানে আলাদা আলাদা ভাবে তুমি দেখতে পাবা। তো এইটাই হচ্ছে কি বলতো আমাদের থমসনের পরমাণু মডেল। এই মডেলের কিছু সার্থকতা আছে। প্রথম সার্থকতা হচ্ছে এই মডেল থেকে মানুষজন জানতে পারছে যে পরমাণুর আকার কিরকম। দেন জানতে পারছে এই পরমাণুর ভিতরে কি থাকে। আগে মানুষ জানতো না পরমাণুর ভিতরে কি ইলেকট্রন থাকে না প্রোটন থাকে, এগুলো জানতো না। ওইখানে জানতে পারছে। আর এরপরে আরেকটা জিনিস জানতে পারছে, কি জানো? আরেকটা জিনিস জানতে পারছে যে পরমাণুর নেট চার্জ জিরো কেন হয়। নেট চার্জ জিরো হওয়ার কারণ হচ্ছে, তিনি বলছেন যে যতটা তোমার নেগেটিভ চার্জ থাকবে ঠিক ততটাই পজিটিভ চার্জ থাকবে, আর পজিটিভ চার্জ গুলো ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে বা সমভাবে বিস্তৃত হয়ে থাকে। বলতো এই মডেলের সার্থকতাগুলোকে বুঝতে পারছো কিনা? এই সার্থকতাগুলো কি তোমরা বুঝতে পারছো? জাস্ট ওয়াই লিখলেই হবে। ক্লাস লেন্থ 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট হবে, এর বেশি হবে না। এই সার্থকগুলো কি তোমরা বুঝতে পারছো? ওকে, আমি আরেকবার সামারি করি। সার্থকতা কি? তাহলে পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাইছি। দেন পরমাণুর নেট চার্জ কেন জিরো সেটা সম্পর্কে ধারণা পাইছি। তারপর কি ধারণা পাইছি, যে পরমাণুর ভিতরে কি থাকে সেটা আমরা আগে জানতাম না, এখন আমরা জানি। বাট এটার না কিছু প্রবলেমও আছে।
এই মডেলটার কিছু কি আছে, প্রবলেমও আছে। প্রবলেম আমাকে তুমি একটু করে বলো তো, পরমাণুর মধ্যে দেখবা তুমি রাদারফোর্ডের যখন পরমাণু মডেল পড়বা, যখন আমরা একটু পরে কি পড়াবো, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়াবো, তখন দেখবা যে অ্যাকচুয়ালি পরমাণুর সব জায়গায় সমান ভর থাকে না। অ্যাকচুয়ালি পরমাণুর সব জায়গায় এখানে তো একটা জিনিস বলছে না যে পজিটিভ চার্জ গুলা সমভাবে বিস্তৃত হয়ে থাকবে, মানে পরমাণুর সব জায়গায় ভর অনেকটা সমান। বাট অ্যাকচুয়ালি পরমাণুর ক্ষেত্রে মানে ভর সব জায়গায় সমান থাকে না। বলতে পারবা একটা পরমাণুতে সব থেকে বেশি ভর কোথায় থাকে? বলতে পারবা একটা পরমাণুতে সব থেকে বেশি ভর কোথায় থাকে? আর আরেকটা জিনিস, এই পজিটিভ চার্জ গুলো কিন্তু চারদিকে ছড়াই ছিটাই থাকে না। পজিটিভ চার্জ গুলো কোথায় থাকে? পজিটিভ চার্জ গুলো কেন্দ্রে থাকে, কেন্দ্রে। একটু পরে আমরা দেখবো, একটু পরেই দেখবো। এগুলো হচ্ছে এটার ব্যর্থতা। এগুলো হচ্ছে কি এটার, আমি প্রথমে আগে সফলতা বলছি, এখন আমরা ব্যর্থতা বলতেছি। এই পজিটিভ চার্জ গুলো কোথায় থাকবে বলতো? নিউক্লিয়াসে থাকবে। এগুলো হচ্ছে কিছু ব্যর্থতা আমরা আলোচনা করলাম। এতটুকু কি বোঝা গেছে? একটু আমাকে জানাবা এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে জানিও তাহলে যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। আমি তাহলে একটু করে এখানে লিখে দিই। তাহলে এটা এই মডেলটার তাহলে কিছু নাম আছে, স্পেশাল নাম আছে। স্পেশাল নামগুলো চলো তোমাকে একটু লিখে দিই আমি। এই মডেলকে আমরা বলে থাকি তোমার হচ্ছে প্লাম পুডিং মডেল। এই মডেলটাকে আমরা কি বলবো? কয়টা নাম আছে দেখো। এটাকে আমরা বলতে পারি প্লাম পুডিং, প্লাম পুডিং মডেল, বা এটাকে আমরা কিসমিস পুডিং মডেলও বলতে পারি। কিসমিস পুডিং মডেলও বলা যায়, বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে তরমুজ মডেল। এটাকে তরমুজ মডেলও বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি এই যে নামগুলো সেগুলো। আমরা নেক্সটে যাই তাহলে। আমরা নেক্সটে যাই। পজিটিভ আর নেগেটিভটা আরেকবার ভাইয়া আমি লেটে আসছি। আচ্ছা আমি তোমাকে আরেকবার একটু বলতেছি। এই পজিটিভ চার্জগুলো চারদিকে ডিস্ট্রিবিউশন হয়ে থাকবে, এর মধ্যে নেগেটিভ চার্জ থাকবে। অনেকটা ধরো তরমুজের মতো, তরমুজের যে লাল অংশটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এটার যে কিসমিস গুলো সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তুমি তাহলে একটু রিভিউ করে নিও, আমি তো একবার বলছি। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন আলোচনা করবো এই যে আমাদের যে থমসন পরমাণু মডেল দেখছো, এটার কিছু সীমাবদ্ধতা নিয়ে। তো প্রথম সীমাবদ্ধতা কি জিনিস? প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এখানে কি বলা হয়েছে, পরমাণুর ভরকে পরমাণু জুড়ে সমভাবে ছড়িয়ে থাকা মানে বলে বলা হয়েছে। মানে কি বলছে দেখো তো, পরমাণু যে ভরটা চারদিকে ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। বাট আমরা একটু পরে দেখবো রাদারফোর্ড পরমাণু মডেলে যে পরমাণুর যে ভরগুলা, মেজরিটি ভর কোথায় থাকে বলতো? কেন্দ্রে থাকে। যেই জায়গায় থাকে তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। আর এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু একটা স্থির মডেল। মানে এই মডেল অনুযায়ী ইলেকট্রনের গতি নিয়ে কিন্তু কোনো কথা বলা হয় নাই। আমরা তো সবাই জানি ইলেকট্রন কি দাঁড়ায় থাকে? ইলেকট্রন ইলেকট্রন কিন্তু গতিশীল থাকে। ইলেকট্রন কিন্তু কি করতে থাকে? ঘুরতে থাকে চারদিকে, তাই না ভাই? ইলেকট্রন কিন্তু দাঁড়ায় থাকে না। বাট এই মডেলটাতে ইলেকট্রনের গতি নিয়ে কোনো কিছুই বলা হয়নি। তাহলে তোমাকে যদি ফার্স্টে থমসন পরমাণু মডেলটা একটু ব্যাখ্যা করতে বলে, তাহলে তুমি যখন পরীক্ষায় এই লাইনগুলো লিখবা, এইটা চিত্র এঁকে দিবা। আর তোমাকে যদি এরপরে সীমাবদ্ধতা লিখতে বলে, তাহলে এই সীমাবদ্ধতাগুলো লিখে ফেলবা। আমাকে একটু জানাও তো কমেন্টে সীমাবদ্ধতাগুলো বুঝতে পারছো কিনা। সীমাবদ্ধতাগুলো কি বুঝতে পারছো? ওকে, এখন একজন বলতেছো যদি যেহেতু নতুন নতুন মডেল চলে আসছে, তাহলে পুরাতন মডেল পড়ার দরকার কি? ব্যাপারটা হচ্ছে কি দেখো, তুমি যদি হঠাৎ করে একটা জিনিস মানে পড়তে যাও, তুমি কিন্তু বুঝবা না এটা কেন আসছে, এটা দরকার কি ছিল। সেই জন্য মানে ব্যাপারটা কি, তোমাকে যদি নার্সারি কেজি না পড়ায়, যদি তোমাকে আমি ক্লাস 10-এ ভর্তি করাই দিই, তাহলে তুমি কিন্তু বুঝবা না। ক্লাস 10-এ তো পড়া আপডেটেড, তাই না? তো যে কোনো কিছু বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকওয়ার্ড হিস্টোরিটি জানা দরকার আমাদের, কেমন? ওকে, এরপরে চলো আমরা চলে যাবো আমাদের সেকেন্ড মডেলে, যেটা আমাদের আজকের পড়া, যেটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। এটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয়। আর এই মডেলের আবিষ্কারককে বা কে প্রদান করছেন? বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। চলো এটা নিয়ে ডিসকাশন করা যাক, এই মডেলটা নিয়ে চলো ডিসকাশন করি আমরা। ওকে, দেখো আমরা তোমাকে চলো একটু করে, এই যে দেখো রাদারফোর্ডের ছবি এখানে দেওয়া আছে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আগে এমসিকিউ তোমাকে একটু দেখাই। এমসিকিউটা হচ্ছে, প্রথম এমসিকিউ, এই মডেলটা কত সালে দেওয়া হয়েছে? এই মডেল দেওয়া হয়েছে কত সালে বলতো? 1911 সালে এই মডেলটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মডেল, একটা তুমি জিনিস লক্ষ্য করে দেখো, ধরো তুমি একটা জিনিস সম্পর্কে একটা তোমার ধরো কিছু একটা গবেষণা প্রকাশ করবা। ধরো মানে তুমি একটা জিনিস, একটা পরমাণু মডেল, আমি ধরো উড়ে এসে যদি জুড়ে এসে তোমাকে যদি বলি বই পরমাণুটা দেখতে এরকম, তাহলে কি হবে? তুমি মানবা? মানে আমি ধরো তোমাকে কথার কথা, আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া তোমাকে যদি আমি এসে বলি যে ভাই পরমাণুতে ইলেকট্রন গুলা পরমাণুর বাইরে থাকে, তাহলে তুমি কি মানবা? না, মানবা না। কিন্তু তোমাকে মানানোর জন্য আমার কি করতে হবে? মানানোর জন্য আমার একটা এক্সপেরিমেন্ট করতে হবে পরমাণুর উপরে। তারপরে যদি এক্সপেরিমেন্টটা সফল হয়, ওই এক্সপেরিমেন্টের উপর বিশেষ করে বা ওই পরীক্ষার উপর ভিত্তি করে আমি তোমাকে কিছু কমেন্ট করতে পারবো, তাই না ভাই?
তো এরকমও রাদারফোর্ড যখন তার পরমাণু মডেল দিছিলেন, তখন রাদারফোর্ড যদি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যদি মডেলটা দিয়ে দিতে পারবেন না, তাকে কি করতে হয়েছে, পরমাণুর উপরে এটাকে পরীক্ষা করতে হয়েছে। ওই পরীক্ষার উপর তিনি কিছু সিদ্ধান্তে আসছেন বা কিছু পর্যবেক্ষণ করছেন, সেই পর্যবেক্ষণগুলো নিয়েই তার একটা মডেল তিনি দিয়েছেন, যেটাকে আমরা বলতেছি রাদারফোর্ড পরমাণু মডেল। আর রাদারফোর্ড পরমাণু মডেলটা, রাদারফোর্ড যে পরমাণু মডেল আছে, এইটা কোন পরীক্ষার ভিত্তিতে দেওয়া হয়েছে? একটা পরীক্ষা তিনি করছিলেন যার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ড তার একটা পরীক্ষা করছিলেন যার নাম কি বলতো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। একটু পরে আমরা পরীক্ষাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে কি দেওয়া হয়েছে বলতো, রাদারফোর্ড পরমাণু মডেলটা দেওয়া হয়েছে। এই লাইনটা কি বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই যে রাদারফোর্ড পরমাণু মডেল যেটা আছে, সেটা কোন পরীক্ষার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে? আলফা কণা পরীক্ষার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। আলফা কণা পরীক্ষা কি জিনিস এখন বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকেন্ড জিনিস, আলফা কণা কি জিনিস সেগুলো আলোচনা করবো, টেনশন নেওয়ার দরকার নেই। সেকেন্ড জিনিস, পরীক্ষা তিনি একা করেন নাই। পরীক্ষার করার সময় তার কিন্তু কিছু ল্যাবের মধ্যে কিছু সহযোগী ছিলেন, দুইজন ইম্পর্টেন্ট সহযোগী ছিলেন। তার সহযোগী কারা ছিলেন? রাদারফোর্ডের নির্দেশনায় দুইজন সহযোগী, একজনের নাম হচ্ছে গাইগার, একজনের নাম হচ্ছে মার্সডেন। এরা সহ এই পরীক্ষাটা তারা করছিলেন। আচ্ছা, এই পরীক্ষাটা কত সালে করা হয়েছে? 1911 সালে করা হয়েছে। এই পরীক্ষাটা কত সালে করা হয়েছে? 1911 সালে করা হয়েছে। তাহলে এই পরীক্ষায় তার সহযোগী কারা কারা? একজনের নাম হচ্ছে গাইগার, একজনের নাম হচ্ছে মার্সডেন। এগুলো তোলার এখন দরকার নাই, তুমি বাসায় গিয়ে পিডিএফটা ওপেন করে তারপর তুমি তুলতে পারবা, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, এইটুকু কি তোমরা বুঝতে পারছো? এতটুকু কি তোমরা বুঝতে পারছো? দেখো, আমি দুইটা লাইন এখানে আমি বললাম, এগুলো বুঝার এখনো কিছু বুঝাই নাই, জাস্ট একটু মুখস্থ করতে হবে কি জিনিস। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল যে তিনি দিছিলেন, কোন পরীক্ষার উপর দিছিলেন? একটা হচ্ছে এটা পরীক্ষাটাকে আমরা বলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা কারা করছেন? রাদারফোর্ডের নির্দেশনায় তার দুইজন গবেষক বা সহযোগী গাইগার ও মার্সডেন করছেন, তিনি সহ আর কি। চলো আমরা এখন এই পরীক্ষা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বাট পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আলফা কণা সম্পর্কে আমাদের একটু জানতে হবে না? পরীক্ষাটার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আলফা কণা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রথমে চলো আমরা জানার চেষ্টা করি আলফা কণা কি জিনিস। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো এইটার নাম কি? যে 2,4 হিলিয়াম দিলাম, এই জিনিসটার নাম কি বলতে পারো? এটা কি? এই মৌলের নাম কি? 2,4-He দিলাম, এই মৌলের নাম কি তোমরা বলতে পারো? ডিসপ্লে আসতেছে না ওয়েব অ্যাপে? আমার তো আসছে, আমার তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে আমার মোবাইলেও দেখা যাচ্ছে এখানে ক্লিয়ারলি। আমাদের আচ্ছা, আমরা ক্লাসের বাইরে যে পড়াগুলা, ওই কথাগুলা আমরা এটা কিন্তু ক্লাস শেষে আলোচনা করবো, কেমন? এই যে বই নিয়ে ডিসকাশন গুলা আমরা আগে ক্লাসের মধ্যে ক্লাসের পড়া নিয়ে ডিসকাশন করি। ওকে, তাহলে হ্যাঁ, এটা তো তোমরা সবাই চিনছো, এটার নাম কি হয় বলতো? হিলিয়াম হয়ে থাকে। আচ্ছা, এইবার আমি যদি এই জায়গায় একটা +2 দিই, বা এই যে ধরো একটা +2 দিলাম, বা +2 দেওয়া মানে কি বলতে পারবা? ওকে, বা এখানে ধরো তুমি 2+ দিলা, এটার মানে কি বলতে পারবা? এটার মানে কি বলতে পারবা? +2 মানে কি? দ্বিধনাত্মক। +2 কে আমরা কি বলতে পারি? দ্বিধনাত্মক বলতে পারি, তাই না ভাই? ওকে, আরেকটা জিনিস আমি তোমাকে একটু করে বলি, দেখো, ধরো সোডিয়াম, তোমরাই আমাকে বলতে পারবা সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে বলতে পারবা? সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 11টা থাকে। আচ্ছা, তাহলে যদি আমি এখানে সোডিয়াম প্লাস লিখি, তাহলেই তোমরা আমাকে বলতে পারবা এখানে ইলেকট্রন কয়টা থাকবে? সোডিয়াম প্লাসের মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? 10টা। তার মানে একটা প্লাস লেখা মানে কি জানো? প্লাস লেখা মানে হচ্ছে ইলেকট্রনের অভাব বা ইলেকট্রনের শর্টেজ। একটা প্লাস লেখা মানে একটা ইলেকট্রন শর্টেজ আছে, আর দুইটা প্লাস লেখা মানে দুইটা ইলেকট্রন শর্টেজ আছে। আর আমি যদি মাইনাস লিখতাম, ধরো আমি যদি কথার কথা এই জায়গায় যদি আমি লিখতাম সোডিয়াম মাইনাস, যদিও এটা হয় না, তারপর আমাকে বলতো এই সোডিয়াম মাইনাসে তার ইলেকট্রন কয়টা থাকবে? যদিও সোডিয়াম মাইনাস নামের কিছু হয় না, তারপরে জাস্ট থিওরিটিক্যালি সোডিয়াম মাইনাসে তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? সোডিয়াম মাইনাসে থাকবে কিন্তু 12টা ইলেকট্রন, কারণ মাইনাস মানে কি? একটা ইলেকট্রন এক্সট্রা আছে। মাইনাস মানে কি? একটা ইলেকট্রন এক্সট্রা আছে। তাহলে এখানে মাইনাস মানে হচ্ছে এখানে ইলেকট্রন থাকবে 12টা। ঠিক আছে, এইবার তোমরা আমাকে বলো এই যে 2,4 হিলিয়াম যেটা, 2,4 হিলিয়াম যেটা, শুধু 2,4 হিলিয়াম, এখানে ইলেকট্রন থাকে কয়টা? 2টা, কারণ প্রোটন সংখ্যা হচ্ছে 2, আর যতটা প্রোটন ততটাই ইলেকট্রন থাকে। বাট যখনই তুমি এখানে 2+ লিখবা, যখনই তুমি এখানে কি লিখবা? 2+ লিখবা, তাহলে এই জায়গাতে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে বলো তো? তাহলে এই যে হিলিয়াম, এই যে এখানে যেটা দেখতেছো 2,4 হিলিয়াম 2+, এই জায়গায় তাহলে ইলেকট্রন কয়টা থাকবে?
জিরো সংখ্যক থাকবে না, কারণ 2,4 যেটা হিলিয়াম, এই হিলিয়ামের মধ্যে আমরা সবাই জানি ইলেকট্রন থাকে দুইটা, বাট যখনই তুমি এখানে +2 লিখবা এর মানে হচ্ছে দুইটা ইলেকট্রন শর্টেজ আছে, তার মানে দুইটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রনকে তুমি বের করে ফেলছো, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু কয়টা হবে? ইলেকট্রন সংখ্যা কিন্তু হবে 0, ইলেকট্রন সংখ্যা এখানে হবে কিন্তু 0, ইলেকট্রন সংখ্যা এখানে হবে 0। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তোমরা কি আমাকে বলতে পারবা এখানে প্রোটন সংখ্যা কয়টা হবে? এই জায়গাতে প্রোটন সংখ্যা কয়টা হবে বলতে পারবা? প্রোটন, এখানে প্রোটন কয়টা থাকবে? একদম বেসিক পড়াশোনা, এখানে প্রোটন কয়টা থাকবে বলতে পারবা? প্রোটন কোনটা হয় জানো? এই যে পারমাণবিক সংখ্যা, এটাকে আমরা বলে থাকি প্রোটন সংখ্যা। এই যে 2 পারমাণবিক সংখ্যা, এটাকে আমরা কি বলে থাকি? প্রোটন সংখ্যা বলে থাকি। তাহলে প্রোটন কিন্তু এখানে থাকবে দুইটা। আরেকটা কণা আছে, এই কণার নাম কি তোমরা জানো? পরমাণুতে 3 ধরনের মূল কণা পাওয়া যায়। পরমাণুতে কি পাওয়া যায়? 3 ধরনের মূল কণা পাওয়া যায়। সাউন্ড নাই? কোথায় ভাই? সাউন্ড আছে তো? সাউন্ড তো আছে, তাহলে প্রোটন কিন্তু এখানে থাকবে। সাউন্ড আছে, হ্যাঁ। দেখো পরমাণুতে 3 ধরনের কণা পাওয়া যায়, 3 ধরনের কণা পাওয়া যায়, একটা ইলেকট্রন, একটা প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন, আর একটা কি? নিউট্রন। তাহলে আরেকটা কণার নাম হচ্ছে কি? নিউট্রন। আরেকটা কণার নাম হচ্ছে নিউট্রন। তোমরা কি আমাকে বলতে পারবে এখানে নিউট্রন কয়টা থাকবে? তোমরা কি আমাকে বলতে পারবে এখানে নিউট্রন কয়টা থাকবে? নিউট্রন কয়টা থাকবে? দুইটা। কেমনে দুইটা সেটা আমি তোমাকে বলতেছি, দেখো কেমনে দুইটা সেটা আমি তোমাকে বলতেছি। দেখো দেখো ফার্স্ট অফ অল একটু টিকেল কোশ্চেন করি। এই যে 2 দেখতেছো, এটা দ্বারা বোঝায় প্রোটন সংখ্যা, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাটা 2। তাহলে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। কোন একটা মৌলে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। যেহেতু এখানে প্রোটন আছে দুইটা, তাহলে ইলেকট্রনও থাকবে দুইটা। এটা কে বলে আসছে? থমসন বলে আসছে, যতটা প্লাস ততটা মাইনাস থাকবে। তাহলে ইলেকট্রন আছে দুইটা, বাট যখনই তুমি এখানে 2+ দিছো এর মানে হচ্ছে 2 ইলেকট্রন তুমি বের করে ফেলছো, তাহলে ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 0টা। আর এই যে তুমি দেখছো 4, এইটা হচ্ছে, এটাকে আমরা বলি ভর সংখ্যা। এই 4কে আমরা বলি ভর সংখ্যা। এই 4 ইকুয়াল টু কি হয়ে থাকে জানো? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই 4 ইকুয়াল টু কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এটা যদি 2 হয়ে থাকে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 2 হবে। বুঝছো কিনা দেখো, দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? এতটুকু কি বোঝা গেছে ভাই? হ্যাঁ। আর এই যে দেখতেছো, এই যে দেখতেছো এটা যেটা আছে, যে এইটা 2,4 হিলিয়াম 2+, এটাকে আমরা বলে থাকি আলফা কণা। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলতেছি আলফা, আলফা, এটাকে আমরা এইভাবে আলফা দিয়ে প্রকাশ করি, আলফা কণা। তাহলে আলফা কণার ডেফিনেশন কি হবে? ডেফিনেশন হবে ইলেকট্রন বিহীন। দেখো আলফা কণার ডেফিনেশন কি হবে? আলফা কণার ডেফিনেশন হবে ইলেকট্রন বিহীন, কারণ কোনো ইলেকট্রন নাই। হিলিয়াম নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের কথা কেন বলতেছি? কারণ এখানে তো কোনো ইলেকট্রন নাই। ইলেকট্রনকে যদি বাদ দিয়ে ফেলো থাকে কি? নিউক্লিয়াস থাকে শুধু। নিউক্লিয়াসের মধ্যে কোনটা কোনটা থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এই যে ইলেকট্রন বিহীন হিলিয়াম নিউক্লিয়াসকেই আলফা কণা বলতেছে, অথবা দ্বিধনাত্মক হিলিয়াম আয়নকে আলফা কণা বলে। আলফা কণার ডেফিনেশন তুমি দুইভাবে দিতে পারো। আমাকে একটু করে বলো তো আলফা কণার ডেফিনেশনটা কি বুঝতে পারছো? আলফা কণার ডেফিনেশনটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ভেরি গুড। এই তো, যদি কেউ না বুঝো আমাকে কিন্তু সবাই জানাবা, যদি না বুঝো আমি আবার বুঝাই দিব, টেনশন নাই। এখানে অনেকে অনেক কিছু বুঝবা না, কোনো সংকোচ করার দরকার নেই, আমাকে জানাবা, আমি বুঝাই দিব আবার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আলফা কণার প্রথম বৈশিষ্ট্যটা আমরা জেনে গেছি। আর এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে আলফা কণার মধ্যে কি কি থাকে এগুলা। আলফা কণার মধ্যে ইলেকট্রন কয়টা থাকে, প্রোটন কয়টা থাকে, এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এরপরে চলো আমরা যাই নেক্সটে যাই আসো। তাহলে আলফা কণার আরো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে আসো। আলফা কণাকে আমরা কম্পোজিট কণা বলে থাকি। এটা জিনিসটা কি একটু পরে, এটা আমরা 2-3 ক্লাস পরে শিখবো, জাস্ট আমরা জেনে রাখি। আর আলফা কণার অনেক গতি থাকে, প্রচন্ড গতি থাকে। আলফা কণার গতি কত হয়ে থাকে? 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 মিটার পার সেকেন্ড পর্যন্ত। দেখো এই যে 10⁻⁷ কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু। আলফা কণার ব্যাগ কিন্তু অনেক বেশি থাকে। আলফা কণার কি থাকে? ব্যাগ অনেক বেশি থাকে। মানে এটা কোন আলফা কণার ব্যাগ 10⁻⁷ হয়ে থাকে, কোন আলফা কণার ব্যাগ 2.5 10⁻⁷ হয়ে থাকে। মানে এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। আলফা কণার ব্যাগটা এত থেকে এতর মধ্যে হয়ে থাকে। আর আলফা কণাতে 2টা প্রোটন ও 2টা নিউট্রন থাকবে। এই যে দেখছি 2টা প্রোটন এবং 2টা নিউট্রন থাকবে। আলফা কণার সংকেত হচ্ছে এটা। আর আলফা কণার ভর সংখ্যা হচ্ছে 4। এই যেটা দেখতেছো এটা, এই যে 4 দেখতেছো 4, এই 4 কে আমরা বলে থাকি ভর সংখ্যা। এই 4 কে আমরা কি বলি? ভর সংখ্যা। তাহলে আলফা কণার ভর সংখ্যা কিন্তু 4। এই পৃষ্ঠাটা কি বোঝা গেছে ভাই? একটু আমাকে জানাবা। আচ্ছা, হ্যাঁ, সাখাওয়াত কোন লাইনটা বুঝো না একটা আমাকে বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ঠিক আছে,
হ্যাঁ, ভেরি গুড। এই তো সবাই বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো। আচ্ছা 4 নাম্বারটা, এই যে আলফা কণার ভর সংখ্যা হচ্ছে 4, এটা বুঝো নাই? ওকে দেখো, এই যে আলফা কণা তো তুমি সংকেতে লিখছো তাই না? এখানে যেটা 4 আছে না, এই 4টাকে আমরা বলি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি হয়ে থাকে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই যে 4 আর আলফা কণা ভর সংখ্যার জন্য 4 লিখছি আমরা এখানে, ওই 4 এখানে আছে জন্য 4 লিখে দিছি এখানে। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা আমরা জানি কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম কিন্তু ওই যে তোমার রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওই আলফা কণা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তাহলে এখন আমরা কি জানবো জানো? আচ্ছা তুমি যদি একটা পরীক্ষা করতে যাও, তোমার কোনো না কোনো কম্পোনেন্ট লাগবে না, বা কোনো না কোনো উপাদান লাগবে না? তুমি কোনো ধরনের উপকরণ ছাড়া তুমি কিছু কোনো পরীক্ষা করতে পারবা? ধরো তুমি চাইতেছো একটা মোবাইল নিয়ে তুমি পরীক্ষা করবা, মোবাইলের ভিতর কি আছে না আছে, তাহলে তোমার মোবাইল থাকা লাগবে না, তুমি তো আর চিন্তা করে করে পরীক্ষা করতে পারবা না। তো এরকম আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা যখন করা হয়েছে, তখন কোনো তোমার তো কিছু উপাদান নিতে হবে বা উপকরণ নিতে হবে। সেই উপকরণগুলো একটু অনেক ইম্পর্টেন্ট। আলফা কণা পরীক্ষা করার সময় একটা স্বর্ণপাত নেওয়া হয়েছে। এটা কি নেওয়া হয়েছে বলতো? একটা স্বর্ণের একটা পাত নেওয়া হয়েছে। মানে স্বর্ণপাত বলতে কিরকম, এই যে আমি তোমাকে যদি দেখাতে চাই, ধরো এরকম একটা স্বর্ণপাত নেওয়া হয়েছে, ঠিক আছে? এরকম একটা কি নিছো তুমি? এরকম একটা স্বর্ণপাত নিছো। এটার একটা পুরুত্ব আছে আর কি, এই স্বর্ণপাতের কি আছে? একটা পুরুত্ব আছে। বা এটাকে আরেকটা রেখে দেখাই। হ্যাঁ, এটার একটা পুরুত্ব আছে, ঠিক আছে? এরকম একটা স্বর্ণপাত নেওয়া হয়েছে। ওকে, স্বর্ণপাতটা এখানে একটু পুরো। স্বর্ণপাত কেন নেওয়া হয়েছে না হয়েছে সব আলোচনা করতেছি, টেনশন নিও না। আচ্ছা, তাহলে আমি বললাম কি, যে কোনো যখন তুমি পরীক্ষা করতে যাবা, আচ্ছা কম্পোজিট কণা কি, এটা আমরা 2-3টা ক্লাস পরে পড়াবো, কারণ এই কম্পোজিট কণা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা আমরা 2-3 ক্লাস পরে পড়াবো। 3 ধরনের কণা থাকে, ওই যে তোমার স্থায়ী কণা, অস্থায়ী কণা, কম্পোজিট কণা। এটা আমরা একটু পরে আলোচনা করবো, আজকে না। দুইটা ক্লাস ওয়েট করো, তারপর তুমি আলোচনাটা পেয়ে যাবা। জাস্ট একটু করে জেনে রাখো, আলফা কণা হচ্ছে একটা কম্পোজিট কণা। আর কম্পোজিট কণা জিনিসটা কি, 2টা ক্লাস পরে তুমি আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে, আমরা তাহলে পড়ায় ফিরে আসি। আসো, তো আমরা দেখতেছিলাম যেহেতু এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করবে, তো যে কোনো পরীক্ষা করার সময় তো কিছু কম্পোনেন্ট দরকার হবে। প্রথম কম্পোনেন্টটা কি লাগে? একটা স্বর্ণের একটা পাত লাগে, বা একটা গোল্ড ফয়েল, এটাকে আমরা বলি গোল্ড ফয়েল। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডাটাটা, এই স্বর্ণপাতের পুরুত্ব কত। পুরুত্বটা কত হয় জানো? দশমিকের পরে 4টা জিরো দিবা। দশমিকের পরে কয়টা জিরো দিবা? 4টা জিরো দিবা, তারপরে 4 দিবা। তাহলে স্বর্ণপাতের পুরুত্ব কত হয়? দশমিকের পরে কয়টা শূন্য হয় বলতো? দশমিকের পরে কয়টা শূন্য হয়? 4টা শূন্য হবে। তারপরে কি দিবা? তারপরে 4 দিবা। এই ডাটাটা দুই একটা বইয়ে একটু ভিন্ন আছে। তো এটা হাজারি স্যারের বইয়ে যেটা আছে সেটাই ফলো করবা, কারণ সেটাই তোমার পরীক্ষায় কারেক্ট আনসার হিসেবে দিবা। হাজারি স্যারের বইয়ে এই ডাটাটা আছে, তাই আমি এই ডাটাটা লিখছি। তাহলে আমাকে বলতো স্বর্ণপাতের পুরুত্ব কত? জিরোর পরে কয়টা দশমিক, দশমিকের পরে কয়টা শূন্য দিতে হয়? 4টা শূন্য, তারপর হচ্ছে 4। বা এটাকে যদি তুমি মিটারে লিখতে চাও, মিটারে হচ্ছে 4 × 10⁻⁷ মিটার। বা এটাকে যদি সেন্টিমিটারকে যদি এভাবে আনতে চাই, কত আসবে? 4 × 10⁻⁵ সেন্টিমিটার। ঠিক আছে, 4 × 10⁻⁵ সেন্টিমিটার আসবে। তাহলে স্বর্ণপাতের পুরুত্ব, এটা যদি আমরা দেখতে চাই, স্বর্ণপাতের পুরুত্ব যদি মিটার এককে লিখি, তাহলে হচ্ছে 4 × 10⁻⁷ মিটার। যদি আমি সেন্টিমিটারে লিখি, তাহলে জিরোর পরে 1 2 3 4, তারপর আরেকটা 4, এরপর হচ্ছে সেন্টিমিটার। বা এটাকে সেন্টিমিটারকে যদি ওইভাবে লিখতে চাই, তাহলে 4 × 10⁻⁵ সেন্টিমিটার। এতটুকু কি বোঝা গেছে? স্বর্ণপাতের পুরুত্বটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটার ভ্যালুটা কত একটু মনে রাখতে হবে কিন্তু। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, মিটারের সাথে ন্যানোমিটারের সম্পর্ক কি তোমরা কি সবাই জানো? মিটারের সাথে ন্যানোমিটারের সম্পর্ক কি তোমরা সবাই জানো? মিটারের সাথে ন্যানোমিটার, এই যে দেখো আমি তোমাকে দেখাই দিই যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এরকম যে 1 মিটার এটা ইকুয়াল টু হয়ে থাকে 10⁹ ন্যানোমিটার। 1 মিটার মানে কত হয়ে থাকে? 10⁹ ন্যানোমিটার হয়ে থাকে। তাহলে তুমি যদি এই মিটারের জায়গায় 10⁹ বসাও, তাহলে 10⁻⁷ আর 10⁹ কাটাকাটি যাবে, 10⁻² থাকবে। তাহলে 4 কে যদি 10⁻² দিয়ে গুণ করো, কত আসবে রেজাল্ট বলতে পারো? যদি তুমি কি করো, 4 × যদি 10⁻² করো, তাহলে রেজাল্ট কত আসবে? 400 আসবে না? ইনভার্স কেন হবে? ইনভার্স না তো। যদি তুমি 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার লিখতা? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, বাট মিটার হচ্ছে বড় একক। 1 মিটার মানে হচ্ছে 10⁹ ন্যানোমিটার, বুঝছো? তাহলে এখানে যদি তুমি মিটারের ন্যানোমিটারে নিতা, তাহলে এখানে কত মিটার যায় কত লিখতে হইতো? 10⁹ লিখতে হইতো। তাহলে 10⁹ আর 10⁻⁷ কাটা গিয়ে 10⁻² থাকবে। আর 4 × 10⁻² মানে কত হয়ে থাকে? 400। তাহলে এইটাকে যদি তুমি ন্যানোমিটারে লিখতে চাও,
স্বর্ণপাতের পুরুত্ব কিন্তু 400 ন্যানোমিটার হয়ে থাকে। সবগুলো ডাটাই ইম্পর্টেন্ট, সবগুলো ডাটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো ভাবে থাকতে পারে, পরীক্ষায় যে কোনো ভাবে থাকতে পারে। তাই একটু মনে রাখবা যে স্বর্ণপাতের পুরুত্ব কত, স্বর্ণ কেন নেওয়া হয়েছে সেটা ডিসকাশন করবো, টেনশন নিও না। স্বর্ণ দেখো, আমাকে একটু করে বলো তো, যদি আমি একটা স্বর্ণের খণ্ডকে এখানে নিই, তাহলে এখানের মধ্যে কয়টা স্বর্ণের পরমাণু থাকবে বলতে পারবা? স্বর্ণের সংকেত কি তোমরা জানো? স্বর্ণের সংকেত, স্বর্ণের সংকেত কি তোমরা জানো? স্বর্ণের সংকেত, স্বর্ণের সংকেত কি জানো? কি হয়? অরাম হয় না? এউ। স্বর্ণের সংকেত কি হয়ে থাকে? এউ হয়ে থাকে, অরাম। স্বর্ণের সংকেত যেমন সোডিয়ামের সংকেত হচ্ছে Na, ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে Mg, স্বর্ণের সংকেত হচ্ছে Au বা অরাম হয়ে থাকে। তাহলে আমি যদি এখানে একটা স্বর্ণের খণ্ডকে নিই, হোক সেটা অনেক কম পুরুত্বের, সেখানে কয়টা স্বর্ণের পরমাণু থাকবে বলতে পারবা? কয়টা স্বর্ণের পরমাণু থাকবে? কোটি কোটি থাকবে না? মানে কোটি কোটি স্বর্ণের পরমাণু থাকবে না? তো স্বর্ণকে নেওয়া হয় একটা কারণে, তুমি পরমাণুর মডেল দিতে চাচ্ছ বা পরমাণুর মডেল সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে একটা পরমাণুকে নিয়ে তোমার গবেষণা করা লাগবে। ধরো আমি যদি একটা মোবাইলের বৈশিষ্ট্য লিখতে চাই, ধরো আমি চাইতেছি আইফোনের বৈশিষ্ট্য লিখতে চাচ্ছি, বা আইফোন কি দিয়ে গঠিত হয়েছে, বা এটার ভিতরে কি চিপ আছে সেটা সম্পর্কে আমি বর্ণনা করতে যাচ্ছি। তা আমার কাছে যদি নোকিয়া মোবাইল থাকে, সেই নোকিয়া মোবাইল থেকে কি আমি আইফোনের বর্ণনা লিখতে পারবো বলো তো? বা নোকিয়া মোবাইলকে গবেষণা নিয়ে গবেষণা করে আমি কি আইফোন নিয়ে রেজাল্ট বার করতে পারবো? পারবা তুমি? মানে তোমাকে আমি বলতেছি তুমি আইফোনের স্ট্রাকচার লিখো, বা আইফোনে কি কি জিনিস আছে, আইফোন কয়টা চিপ দিয়ে গঠিত, আইওএস ভার্সন কত, এগুলো এগুলো লিখো। বাট তুমি কি করতেছো? তুমি কি করলা যে না, তুমি নোকিয়া মোবাইল নিয়ে ওইটার নোকিয়া মোবাইলে কি মাদারবোর্ড আছে বা কি চিপ আছে এগুলো নিয়ে বের করলা। লাভ আছে কোনো? না, লাভ নাই। তাহলে তুমি যদি পরমাণু মডেল ব্যাখ্যা করতে যাচ্ছ, তাহলে একটা পরমাণু নিয়ে তোমাকে গবেষণা করতে হবে না? তো পরমাণু হিসেবে আমরা কোনটাকে নিই? আমরা স্বর্ণপাতকে ইউজ করি। বা এই আলফা কণা পরীক্ষাতে কাকে ইউজ করা হয়েছে বলতো? স্বর্ণপাতকে ইউজ করা হয়েছে পরমাণু নেওয়ার জন্য। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই স্বর্ণের তো দাম অনেক, তো আলফা কণাকে, সরি এই স্বর্ণকে কেন নেওয়া হয়েছে? আমরা এখানে তো অক্সিজেন নিয়ে গবেষণা করতে পারতাম, আমরা এখানে তো ধরেন হিলিয়াম নিয়ে গবেষণা করতে পারতাম, সোডিয়াম নিয়ে গবেষণা করতে পারতাম, স্বর্ণকে আমরা কেন নিলাম? আলফা কণা যখন পরীক্ষার রাদারফোর্ডে কি এত টাকা হয়ে গেছিল যে তিনি স্বর্ণকে নিতে হয়েছে? মানে এখানে যদি আমি তোমার যদি ধরো আমি যদি স্বর্ণ না নিয়ে যদি ইউরেনিয়াম নিতাম, আমি যদি ধরো হিলিয়াম নিতাম, তাহলে কি সমস্যা ছিল বলতে পারবা? হ্যাঁ, প্লাটিনাম না কেন, এটা নিয়ে ডিসকাশন করতেছি আমি। কেন না এটা বলতেছি। এটার একটা কারণ হচ্ছে, তুমি এটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা মানে কি? আলফা কণাকে এরকম নিক্ষেপ করা হবে বা বিচ্ছুরিত করা হবে আলফা কণাটাকে। তো আলফা কণার গতি কি অনেক বেশি থাকে না? তো ধরো এটা তোমার স্বর্ণপাত তুমি নিছো, তা আলফা কণাকে যখন এখানে তুমি মারবা, এটার স্পিড কিন্তু, ভেলোসিটি কিন্তু অনেক বেশি থাকবে। তাহলে যদি তুমি এখানে যাকে তাকে নাও, তাহলে সে এই ভেলোসিটিকে সহ্য করতে পারবে না বা এটাকে রিসিভ করতে পারবে না। তখন দেখা যেতে পারে, এমন হতে পারে গলে যেতে পারে, এমন দেখা যেতে পারে সেই পরমাণুটা মানে স্টেবল থাকবে না জিনিসটা। তো স্টেবল একমাত্র দেখা গেছে সবচেয়ে বেশি স্টেবল থাকে হচ্ছে স্বর্ণ। মানে যেহেতু তুমি এখান থেকে একটা আলফা কণাকে নিক্ষেপ করবা, যে আলফা কণাটার গতি হচ্ছে অনেক বেশি থাকে, সেই আলফা কণাটাতে সবচেয়ে বেশি স্টেবল থাকে কে? স্বর্ণ। তাই এখানে পরমাণু হিসেবে কাকে নেওয়া হয়? স্বর্ণকে নেওয়া হয়। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, গোল্ড হচ্ছে অনেক বেশি টলারেন্ট হয়ে থাকে। বুঝছো কিনা দেখো। কেন স্বর্ণকে নিচে বুঝতে পারছো? স্বর্ণকে নেওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু এখানে আলফা কণাকে নিক্ষেপ করা হবে, আলফা কণাটা হচ্ছে যে অনেক বেশি ভ্যালোসিটি থাকে। তো যদি যাকে তাকে রাখা হইতো এখানে, ধরো হিলিয়াম, অক্সিজেন যে কোনো কিছু রাখতা, তখন আসলে সেটা স্টেবল থাকতো না, আর তুমি তখন গবেষণা করতে পারতো না। মানে ব্যাপারটা কিরকম, তোমাকে আমি যদি এখন আইফোনের বৈশিষ্ট্য লিখতে বলি, এখন তুমি যদি আইফোন 3 এর মডেল নিয়ে বসো, এখন আইফোন 16 এর যুগ, তুমি যদি আইফোন 3 নিয়ে যদি এখন গবেষণা করতে চাও, হবে বলতো? না, তোমাকে আইফোন 16টা নিয়েই তোমাকে এখন গবেষণা করতে হবে, লেটেস্টটাকে নিয়ে, বা যেটা সবচেয়ে বেশি স্টেবল। তো এই জন্য সবচেয়ে বেশি স্টেবলকে স্বর্ণ, তাই স্বর্ণকে নিয়ে গবেষণাটা করা হয়েছে। ওকে, আচ্ছা এখানে আলফা কণা যে নিক্ষেপ করবো, আলফা কণা হচ্ছে একটা তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় কণা। এটা মানে কি বুঝো তোমরা? আমি তোমাকে একটু এখানে বুঝাই বলি, আসো এখানের জিনিস দেখো, আমি তোমাকে চলো বুঝাই বলি। দেখো, দুই তিনটা এলিমেন্ট আছে, মানে দুই তিনটা না, মানে তোমার যাদের পারমাণবিক সংখ্যা, আচ্ছা তোমরা কি তেজস্ক্রিয় মৌল নাম শুনছো কখনো? তেজস্ক্রিয় মৌল, এই নামটা কি তোমরা কখনো শুনছো? তেজস্ক্রিয় মৌল। হ্যাঁ, তেজস্ক্রিয় মৌল জিনিসটা কি? তেজস্ক্রিয় মৌল হচ্ছে যারা থেকে রেডিয়েশন বের হয়, বা যাদের থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। তেজস্ক্রিয় রশ্মি কোনগুলা? আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি।
তো যাদের পারমাণবিক সংখ্যা 83 থেকে বেশি হয়ে থাকে তারা তেজস্ক্রিয় মৌল হয়ে থাকে প্রাকৃতিকভাবে। যাদের কি হয়, যাদের পারমাণবিক সংখ্যা 83 থেকে বেশি হয় তারা প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় মৌল। এখন একজন প্রশ্ন করতে পারো, ভাই 83 থেকে বেশি হলে কেন হয়? এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এটার কারণ আছে, আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। একটা টপিক তোমাদেরকে পড়াবো, যখন ওই যে ভর ত্রুটি পড়াবো, সামনেই আছে এই জিনিসগুলা, তখন বিস্তারিত আলোচনা করব যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা 83 থেকে বেশি হইলে কেন সেটা তেজস্ক্রিয় হয়। বাট চলো বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি। দেখো তেজস্ক্রিয় মৌলগুলো কিরকম হয় আমি তোমাকে একটু করে বলি। ধরো এটা তুমি একটা তেজস্ক্রিয় মৌলকে নিছো, কথার কথা, এটা তোমার কাছে কি একটা তুমি একটা তেজস্ক্রিয় মৌল নিছো, একটা তুমি তেজস্ক্রিয় মৌল নিছো। তাহলে এই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে কি বের করা সম্ভব? তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি, আর তেজস্ক্রিয় রশ্মি বলো, তেজস্ক্রিয় কণা বলো, তেজস্ক্রিয়তা সে দেখাবে। অর্থাৎ সে তার থেকে এখান থেকে আমরা চাইলে আলফা কণা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি বলতো? আলফা কণাকে আমরা বের করতে পারি। তার মানে তুমি যদি একটা তেজস্ক্রিয় মৌলকে নাও, সেই তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হবে, আর অর্থাৎ তুমি এখান থেকে চাইলে কি বের করতে পারবা? আলফা কণা বের করতে পারবা। অর্থাৎ তোমার পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, মানে আলফা কণা তোমার লাগবে। আর আলফা কণাটাকে তুমি পাবা কোত্থেকে? আলফা কণাকে পাবা তুমি হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে। আর তেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা এখানে কাকে নিই? রেডিয়ামকে নিই। বুঝতে পারছো আমরা? দেখো প্রথম কথা, যেহেতু এটা পারমাণবিক মডেল, তাহলে একটা পরমাণু আমার লাগবে। তাহলে পরমাণু হিসেবে আমরা কাকে নিই? পরমাণু হিসেবে আমরা নিব হচ্ছে স্বর্ণপাতকে নিব। আর যেহেতু আমার কাছে আলফা কণা লাগবে, এই আলফা কণা পাবো হচ্ছে আমি তেজস্ক্রিয় মৌল থেকে। তাহলে তেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা কাকে নিব? রেডিয়ামকে নিব। ক্লিয়ার? এই দুটা জিনিস, প্রথম দুটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার? প্রথম দুইটা পয়েন্ট কি ক্লিয়ার ভাই? রেডিয়াম কেন? কারণ রেডিয়াম দেখা গেছে এটা আসলে ওই শব্দ বললাম, মানে অনেক কিছু নিয়ে টেস্ট করা হয়েছে। তো টেস্ট করার পরে যেটা নিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট আসছে সেটা নিয়েই বর্ণনা করা হয়েছে। তেজস্ক্রিয়তা আরো অনেক পদার্থ আছে, তো রেডিয়ামকেই কেন নেওয়া হয়েছে? রেডিয়ামকে নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো একটা জিনিস ইউজ করা হয়েছে, জিঙ্ক সালফেট যুক্ত পর্দা। কি ইউজ করা হয়েছে বলতো? জিঙ্ক সালফেট যুক্ত পর্দা। এটা নিয়ে চলো ডিসকাশন করা যাক। আচ্ছা তোমরা কি ওই যে কিছু পদার্থ দেখছো যে তোমার কিরকম এগুলো এখন পাওয়া যায় কিনা? আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। পদার্থগুলো হচ্ছে এরকম, ধরো এটা একটা নর্মাল পর্দা, কথার কথা, ধরো এটা একটা ধরো এটা একটা পর্দা, এর উপর যদি আলো এসে পড়ে, যতক্ষণ এর উপর আলো আসবে ঠিক ততক্ষণ এখান থেকে আলো আমার চোখে ধরা পড়বে আর এটাকে আমি দেখতে পারবো। বাট এমন কিছু পদার্থ থাকে, এটা কিন্তু তোমার হচ্ছে যে ধরো সমুদ্র দেখা যায় অনেক সময়। কিরকম হয়? তোমার সমুদ্রে কিছু মাছ থাকে যেখানে আলো না থাকলেও মাছের শরীর থেকে আলো দেখতে পারি আমরা, বা ব্যাপারটা এরকম। আমি তোমাকে বুঝাই বলি। ধরো এটা যদি নর্মাল পর্দা হয়, তাহলে এখানে যদি কেউ এসে পড়ে, তাহলে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ আমি সেটাকে দেখতে পারবো। বাট এখানে আমি যদি এমন কিছু পদার্থ যোগ করে দিই, যেটা হচ্ছে একটা জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট যোগ করলে কি হয় আমি তোমাকে বলি। ধরো একটা আলফা কণা এসে এই পর্দায় আঘাত করছে, তাহলে যেখানে এসে আঘাত করবে না সেই জায়গাটা জ্বলবে। অর্থাৎ আলফা কণাটা কোথায় গিয়ে অ্যাটাক করছে সেটা তুমি বুঝতে পারবা। মানে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি। ধরো তুমি এই জায়গায় একটা পর্দা নিছো, এটা তোমার একটা পর্দা, ধরো কথার কথা। এখন এই পর্দায় তুমি যদি এই যে জিঙ্ক সালফেটের একটা আবরণ লাগাও বা একটা প্রলেপ লাগাও, ধরো এটা কিসের একটা প্রলেপ লাগাই দিছো? জিঙ্ক সালফেটের একটা প্রলেপ লাগাই দিছো। তাহলে কি হবে? যখনই একটা আলফা কণা, ধরো একটা আলফা কণা এই জায়গায় ধরে এসে হিট করছে এই জায়গায়, তাহলে দেখবা এই জায়গাটা কিছুক্ষণের জন্য জ্বলতেছে। এই জায়গাটা কি হবে? কিছুক্ষণের জন্য জ্বলবে। তাহলে জিঙ্ক সালফেটের কাজটা কি বুঝতে পারছো? মানে জিঙ্ক সালফেটের কাজটা কি? জিঙ্ক সালফেট লাগানোর ফলে কি হয়? পর্দার উপর লাগানোর ফলে যেই জায়গায় গিয়ে আলফা কণাটা হিট করে সেই জায়গাটা কি হয়? প্রজ্বলিত হয় বা একটু কিছুক্ষণের জন্য জ্বলে থাকে। এই যে যারা এই ধরনের ঘটনা করতে পারে, কি ধরনের ঘটনা? ধরো তুমি এক জায়গায় আলো সাপ্লাই করছো, সাপ্লাই করে ধরো তুমি থামাই দিছো, বাট কিছুক্ষণ জায়গাটা জ্বলে থাকবে বা কিছুক্ষণ জিনিসটা এটা বিকৃত করবে আলোক রশ্মিটাকে কিছু সময়ের জন্য। এই ধরনের পদার্থকে আমরা বলি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তাদেরকে আমরা কি বলি? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তো জিঙ্ক সালফেট হচ্ছে একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তাহলে জিঙ্ক সালফেটের কাজটা কি বলতো? জিঙ্ক সালফেটের কাজটা হচ্ছে যখন এসে আলফা কণা যদি এখানে এসে পড়ে, কথাটা বুঝো, যদি তুমি জিঙ্ক সালফেটকে না লাগাইতা পর্দার উপরে, তাহলে কি হইতো? আলফা কণা এসে পড়ছে, আঘাত করছে, ধরো 0.1 বা 0.001 মাইক্রোসেকেন্ড এত সময়ের জন্য আঘাত করছে, একটু করে দেখা গেছে, সাথে সাথে এটা অফ হয়ে গেছে। তো তোমার কিন্তু এটা তুমি ট্র্যাক করতে পারতো না যে আলফা কণাটা কোথায় গিয়ে হিট করছে। বাট যখনই তুমি এখানে জিঙ্ক সালফেটের আবরণ লাগাই দিবা,
যখনই আলফা কণাটা গিয়ে এখানে পড়বে, এটাতে আঘাত করতে তো অল্প সময় লাগবে, বাট আঘাত করার পরেও এই জায়গায় হিট করছে না, এটা কিছুক্ষণ এরকম ব্লিঙ্ক করতে থাকবে, এই লাল আলোটার মতো কিছুক্ষণ থেকে এরকম জ্বলতে থাকবে, কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ জ্বলে গিয়ে তারপর থামবে। তাহলে এটাতে হইলো কি, আলফা কণাটা কোথায় গিয়ে আঘাত করছে সেটা তুমি বের করতে পারবা। তাহলে বুঝতে পারছো জিঙ্ক সালফেটের কাজ, বা জিঙ্ক সালফেট পর্দাযুক্ত এটার কাজ বুঝতে পারছো? জিঙ্ক সালফেটের কি কাজটা বোঝা গেছে ভাই? হোপফুলি বুঝতে পারছো। আর জিঙ্ক সালফেটকে আমরা কি বলবো? এই যে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বলবো। আচ্ছা, আরেকটা জিনিস আছে লেড ব্লক। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে, এই যে তুমি চিন্তা করে দেখো, তুমি যে ধরো তেজস্ক্রিয় পদার্থটাকে নিবা, এটাকে মানে তুমি তো হাতে ধরে রাখতে পারবা তেজস্ক্রিয় মৌলটাকে? বলতো, তেজস্ক্রিয় মৌলটাকে তুমি কি হাতে ধরে রাখতে পারবা? তেজস্ক্রিয় মৌলটাকে, অনুপ্রভা কি জিনিস একটু পরে দেখাচ্ছি, অনুপ্রভা কি ডিটেলসে বলতেছি। তেজস্ক্রিয় মৌলটাকে ধারণ করার জন্য যেই আমরা ব্লকটাকে নিই, বা যেই পাত্র বলতে পারো যাকেই নিই, তাকে আমরা লেড ব্লক বলি। তাহলে এই চারটা একটু ইম্পর্টেন্ট, যে বিচ্ছুরণ পরীক্ষায় কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়। যখন আমরা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখবো, এই কম্পোনেন্ট গুলোর প্রয়োজনীয়তা আরো বেশি করে আমরা বুঝতে পারবো। জাস্ট আমাকে একটু করে বলো, এই চারটা জিনিসের নাম তোমাদের মনে থাকবে কিনা? একটু করে আমাকে কমেন্টে জানাও যে এই চারটা জিনিসের নাম তোমাদের মনে থাকবে কিনা। ওকে, আচ্ছা, লেড ব্লকটা বুঝো নাই? লেড ব্লকটা আমি বুঝাচ্ছি, দেখো লেড ব্লকের কাজটা কি। এই যে ধরো তুমি যে একটা তেজস্ক্রিয় মৌলকে নিছো, এই তেজস্ক্রিয় মৌলটাকে তোমার একটা পাত্রের মধ্যে রাখতে হবে না? তুমি তো এটাকে হাতে রাখতে পারবা না, পারবা? তুমি একটা তেজস্ক্রিয় মৌলকে হাতে রাখতে পারবা না, এটাকে একটা জায়গাতে সংরক্ষণ করতে হবে বা একটা জায়গায় রাখতে হবে। যে জায়গায় আমরা রাখি, বা মানে এটাকে তুমি পাত্র চিন্তা করতে পারো বা বক্স চিন্তা করতে পারো, যেখানে রাখো সেটাকে আমরা লেড ব্লক বলে থাকি। আমরা চলো একটু করে তাহলে, অনেকে একটা প্রশ্ন করতেছিল ভাই অনুপ্রভা জিনিসটা কি, এটা নিয়ে তাহলে একটু করে আলোচনা করি, অনুপ্রভাটা নিয়ে। পরে হচ্ছে আমরা এই পরীক্ষাটা নিয়ে আলোচনা করতেছি। দেখো অনুপ্রভা জিনিসটা কি, শোষিত রশ্মির বিলম্বিত বিকিরণকে অনুপ্রভা বলে। কথাটা খেয়াল করে দেখো, শোষিত রশ্মির মানে এটা মানে কি, ধরো তুমি এখানে একটা পর্দা নিছো, ধরো তুমি এখানে একটা পর্দা নিছো, কথার কথা, ধরো তুমি এখানে একটা পর্দা নিছো, এখন পর্দায় গিয়ে ধরো এখানে একটা কণা গিয়ে এখানে হিট করছে, ধরো কণাটা গিয়ে এই জায়গায় হিট করছে। এই জায়গায় হিট করার পরে দেখা যাবে কি, যদি এটা একটা অনুপ্রভা পদার্থ হয়, বা অনুপ্রভা যদি কিছু একটা এখানে কোটিং করো, বা যেমন জিঙ্ক সালফেট ছিল, তুমি এখানে জিঙ্ক সালফেট লাগাইছিলা, তাহলে যখন এটা এসে এখানে হিট করবে, এই জায়গাটা কিছুক্ষণের জন্য জ্বলে থাকবে, এই জায়গাটা এরকম কিছুক্ষণের জন্য ব্লিঙ্ক করবে বা জ্বলবে। এই যে যারা এরকম একটু জ্বলে থাকে, এটাকে তো বলতেছে কি, বিলম্বিত বিকিরণ। বিলম্বিত বিকিরণ মানে কি, মানে এটা একটু স্লোলি, এটা আস্তে আস্তে মানে নিভবে, মানে আস্তে আস্তে জিনিসটা কি হবে, মানে এই যে যেখানে যে হিট করবে, এটা অনেকক্ষণ জ্বলে থাকবে, এটা বিকিরণটা আস্তে আস্তে হবে। যদি এটা তুমি ধরো এটা পড়ছে, সাথে সাথে ব্যাক করে ফেলছে, তাহলে এটা কি আর এরকম জ্বলে থাকবে বলো তো? সেই ক্ষেত্রে মানে জিনিসটা কিরকম, এটা এখানে গিয়ে আঘাত করছে, সাথে সাথে আলোটা এখানে গিয়ে ব্যাক করে ফেলছে, তাহলে এটা কি তুমি এখানে দেখতে পারবা বেশিক্ষণ? কোথায় গিয়ে হিট করছে এটা কি বুঝতে পারবা বলো তো? পারবা না তো। দেখো জিনিসটা এরকম, ধরো তুমি এখানে পড়ছে, এক নজর দেখছো, আলোটা তোমার দিকে চলে আসছে, সেটা কেন বলবো বিলম্ববিহীন বিকিরণ, মানে কোনো লেট হচ্ছে না। বাট এমন যদি হয়, পড়ছে, অনেকক্ষণ ধরে জ্বলছে বা একটু সময় ধরে জ্বলছে, তারপরে তোমার দিকে আসছে, তাহলে এটা কতক্ষণ কোথায় গিয়ে আঘাত করছে সেটা তুমি দেখতে পারবা। তো যাদের ক্ষেত্রে এরকম হয়, মানে যাদের ক্ষেত্রে কিরকম হয়, ধরো এটা পরে কিছুক্ষণ এখানে জ্বলতে থাকে, তারপরে তোমার কাছে বিকিরণটা আসে, এই ধরনের পদার্থকে আমরা বলি অনুপ্রভা। আর যদি এমন হয়, শোষিত রশ্মির অবিলম্বিত বা বিলম্বহীন বিকিরণকে আমরা বলি প্রতিপ্রভা। এমন কিছু পদার্থ আছে যারা প্রতিপ্রভা দেখায়, আর এমন কিছু পদার্থ আছে যারা অনুপ্রভা দেখায়। অনুপ্রভা কারা দেখাবে বলতো? অনুপ্রভা দেখাবে এই যে ধরো জিঙ্ক সালফেট, এই পদার্থটা অনুপ্রভা দেখায়। তাহলে দেখো এই দুটো কি বুঝতে পারছো? দেখো অনুপ্রভা জিনিসটা কি, এটা পড়বে, কিছুক্ষণ এখানে জিকমিক জিকমিক করবে, তারপরে এটা বিকিরণটা বিলম্ব হয়ে মানে একটু লেট করবে, ফের এই আলোটা বিকিরিত হতে একটু লেট করবে। আর প্রতিপ্রভার কাজ কি, যায় দ্রুত চলে আসে, ফলে এটা তুমি বেশিক্ষণ দেখতে পারবে না। তাহলে দুটার মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারছো? অনুপ্রভাটা জানলেই এখন চলবে। হ্যাঁ, জিঙ্ক সালফেটটা কোথায় ইউজ করা হবে একটু আমি বলতেছি, একটু ধৈর্য ধরো, জিঙ্ক সালফেটটা বলতেছি। এতটুকু কি বোঝা গেছে? আমাকে একটু জানাও তো, তোমরা কি অনুপ্রভার প্রতিপ্রভার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? আমাকে একটু করে বলো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো এখন আমরা হচ্ছে তোমার এই পরীক্ষাটা নিয়ে চলো একটু ডিসকাস করার চেষ্টা করি। এই পরীক্ষাটা নিয়ে চলো একটা আমি ডিসকাস করার চেষ্টা করি। এখানে আসতেছে, এখানে জিনিসপত্র আসতেছে, আমি এটা একটু পরে দেখাচ্ছি।
আমি তোমাকে চলো একটু করে আগে একটা আমার মতো করে চিত্র এঁকে দেখাই, পরে অ্যাকচুয়াল চিত্রটা তোমাকে দেখাচ্ছি। ওকে, আমার মতো করে একটা চিত্র আগে দেখো। দেখো ফার্স্ট অফ অল আমরা কি নিচ্ছি, আমরা হচ্ছে এখানে ধরো তোমার হচ্ছে যে একটা ল্যাড ব্লক নিলাম, কেমন? তাহলে এটা কি নিলাম, একটা ল্যাড ব্লককে নিছি। এখানে আমরা ল্যাড ব্লককে নিছি। আমরা এখানে তেজস্ক্রিয় মৌল হিসেবে ধরো এখানে রেডিয়ামকে রাখছি, কথার কথা। তেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা কাকে রাখছি, এখানে রেডিয়ামকে রাখছি। বুঝো, ভালো করে বুঝো। তাহলে এখানে আমরা তেজস্ক্রিয় মৌল হিসেবে রেডিয়ামকে রাখছি, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে কি বের হবে, যদি তুমি এখানে একটা ছিদ্র করে দাও, দেখো তো, যদি তুমি এখানে একটা ছিদ্র করে দাও তাহলে এখান থেকে আলফা কণা বের হবে না? তাহলে এই জায়গা থেকে কি বের হওয়া পসিবল বলো তো? এই জায়গা থেকে কিন্তু আলফা কণা বের হবে, বিভিন্ন দিকে আলফা কণা বের হবে। এগুলো জায়গা থেকে কিন্তু কি বের হবে, আলফা কণা বের হবে। আচ্ছা, এরপরে তুমি এখানে একটা পর্দা নিছিলা, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি এখানে একটা পর্দা নিছিলা, পর্দাটাকে আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা পর্দা, ঠিক আছে? আর এই পর্দার এখানে আমরা কি করছিলাম, জিঙ্ক সালফেটের এখানে আমরা পর্দার উপরে আমরা একটা প্রলেপ দিয়ে দিয়েছিলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে জিঙ্ক সালফেট প্রলেপ যুক্ত পর্দা। আমি প্রথমে বলতেছি এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা না, মানে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটার চিত্র হচ্ছে এটা, অ্যাকচুয়াল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার চিত্র হচ্ছে এটা। বাট আমি তোমাকে একটু আগে সহজ করে বুঝাই, পরে আমি ওই চিত্রটা বুঝাই দিব, ঠিক আছে? অ্যাকচুয়াল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার চিত্র হচ্ছে এটা, বাট আমি তোমাকে একটু সহজ করে বুঝাই, পরে আমি এটার সাথে রিলেট করে দিব কিভাবে সম্পর্কিত সেটা। তাহলে দেখো কি কি নিছি আমরা এখানে, আমরা এই জায়গাতে একটা ল্যাড ব্লককে নিছি, যেখানে আমরা তেজস্ক্রিয় রেডিয়ামকে রাখছি। আর এখানে আমরা একটা পর্দাকে নিছি, কি পর্দা, জিঙ্ক সালফেট প্রলেপ যুক্ত পর্দা। আর মাঝখানে আমরা কাকে রাখবো বলতো, একটা গোল্ড প্লেটটাকে রাখবো। মাঝখানে আমরা কাকে রাখবো, গোল্ড প্লেটকে রাখবো। বাট তুমি খেয়াল করে দেখো তো, এই যে গোল্ড প্লেটটা, এটা তো কোটি কোটি পরমাণু নিয়ে গঠিত, তাই না ভাই? এই যে গোল্ড প্লেটটা, এটা কি নিয়ে গঠিত, কোটি কোটি পরমাণু নিয়ে গঠিত না? বলতো, গোল্ড প্লেটটা তো কোটি কোটি পরমাণু নিয়ে গঠিত, বাট আমার কি কোটি কোটি পরমাণু কোনো কাজ আছে? আমি শুধু একটা পরমাণুকে নিয়ে অ্যানালাইসিস করলে হবে না, কারণ একটা পরমাণুর যে বৈশিষ্ট্য, বাকিগুলোর বৈশিষ্ট্য তো সেমই হবে। কথাটা বুঝো, কারণ আমাকে বলে দিচ্ছে কি একই ধরনের মৌলের বৈশিষ্ট্য সেম হয় পরমাণুগুলার। তাহলে এখানে তো এই যে গোল্ড ফয়েলটা বা যে একটা স্বর্ণপাত, এটা তো কোটি কোটি পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমি কয়টা পরমাণু নিয়ে কাজ করব, একটা পরমাণু নিয়ে কাজ করব। তো বেসিক্যালি যে ঘটনাটা করা হয়, এই যে তোমার দেখো, এই যে ল্যাড ব্লক আর এই পর্দার মাঝখানে গোল্ড ফয়েলটাকে বা স্বর্ণপাতকে রাখা হয়। বাট আমি পুরো স্বর্ণপাতকে আঁকবো না, আমি কি করবো বলতো, শুধু একটা সিঙ্গেল পরমাণুকে আঁকবো। আচ্ছা, পরমাণুর আকার কিরকম হয়ে থাকে বলতে পারবা? পরমাণুর আকার আকৃতি কিরকম হয়ে থাকে, পরমাণুর আকৃতি কিরকম হয়ে থাকে বলতে পারবা? সার্কেল হয়ে থাকে, তাই না? এই যে তাহলে আমাদের এটা ধরো একটা পরমাণু, এটা একটা পরমাণু, এই পরমাণুটাকে আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পরমাণু, এই পরমাণুকে আমরা এখানে দেখালাম। ওকে, তাহলে আমাদের সেটআপ কিন্তু রেডি। আমাদের কিন্তু সেটআপ, তুমি জিনিসটা বুঝো, অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু একটা গোল্ড প্লেট আছে। এখন এই গোল্ড প্লেটটা অসংখ্য কোটি কোটি পরমাণু নিয়ে গঠিত। আমি কি করছি, এই একটা পরমাণুকে জুম করে আঁকার চেষ্টা করছি, বুঝছো কিনা দেখো। আমি কি করছি, এই যে আমাদের এটা তো এখানে তো স্বর্ণপাত ছিল, স্বর্ণপাতে তো কোটি কোটি তোমার কি আছে, এই যে স্বর্ণের পরমাণু আছে। আমি একটা পরমাণুকে জাস্ট জুম করে আঁকার চেষ্টা করছি, আর কিছুই করিনি, ঠিক আছে? আচ্ছা, এইবারে তিনি কি করছেন, রাদারফোর্ড আলফা কণা পরীক্ষাতে তিনি ল্যাড ব্লক থেকে এই রেডিয়াম থেকে আলফা কণাকে বিচ্ছুরণ করছেন, এখান থেকে আলফা কণাকে এভাবে করে বিচ্ছুরণ করছেন। দেখা গেছে 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে যেভাবে গেছিল সেভাবেই পর্দায় গিয়ে হিট করছে। দেখা গেছে কি 99% আলফা কণা, এই যে দেখো এগুলো আলফা কণা ছিল, রাইট? ধরো এখান থেকে আমি তোমাকে দেখাই, এটা আমি ডিলিট করে দেখাচ্ছি। দেখো, ধরো এখান থেকে একটা আলফা কণা নিক্ষেপ করছে, কথার কথা, এখান থেকে একটা আলফা কণা নিক্ষেপ করছে। আমি এটাকে একটু, এই জায়গাটা একটু বড় করি, কেমন? এটাকে একটু সামান্য বড় করি। ধরো আমি এই জায়গা থেকে একটা আলফা কণা নিক্ষেপ করছি, দেখা গেছে এই আলফা কণাটা তার দিক পরিবর্তন করে নাই, দিক পরিবর্তন না করে যেভাবে সে গেছিল সেভাবেই গিয়ে কোথায় হিট করছে, পর্দায় গিয়ে হিট করছে। আর পর্দায় কোথায় গিয়ে হিট করছে সেটা তুমি কিভাবে বুঝবা? এই যেখানে কিছুক্ষণ জ্বলবে, পর্দায় যেই পয়েন্টে যে হিট করবে, কারণ এখানে তুমি জিঙ্ক সালফেট লাগাইছো, জিঙ্ক সালফেট লাগালে সেটা অনুপ্রভা সৃষ্টি করবে। তাহলে এই আলফা কণাটা যে এখান থেকে ছাড়ছো, আর এটা কোথায় গিয়ে হিট করছে কিভাবে বুঝবা? দেখবা কোথায় গিয়ে জ্বলছে, পরে এটাকে তুমি যদি একটু ব্যাকওয়ার্ড যোগ করে দাও, তাহলেই তুমি এটার গমন পথ বা এটা কোন দিকে গেছে সেটা বুঝে যাবা।
বুঝছো কিনা দেখো, মানে ধরো তুমি এই জায়গা থেকে একটা গুলি নিক্ষেপ করছো, আর তুমি দেখতেছো এই গুলিটা এই জায়গায় গিয়ে হিট করছে, তাহলে এটাকে যদি তুমি একটু ব্যাকওয়ার্ড করে দাও, একটু পিছনে গিয়ে যোগ করে দাও, তাহলে তুমি গুলির গতিপথটা পেয়ে যাবা না? বলতো। এই যে তার মানে জিঙ্ক সালফার অ্যাকচুয়ালি কাজটা কি, যে আলফা কণাটা কোথায় গিয়ে হিট করতেছে এটা দেখতে পারি আমরা। তো দেখা গেছে কি জানো, 99% আলফা কণা যেখানে থেকে তুমি যাত্রা করছে সেদিকে তার দিক পরিবর্তন করে নাই, যেভাবেই গেছে দিক পরিবর্তন না করে তার সেভাবেই গিয়ে এই যে পর্দায় গিয়ে হিট করছে, তার দিক পরিবর্তন করে নাই, দিক পরিবর্তন না করে তুমি যেখান থেকে নিক্ষেপ করছো সেভাবেই গিয়ে পর্দায় হিট করছে। পর্দায় হিট করছে কিভাবে বুঝতেছো, যেখানে হিট করবে সেখানে এভাবে জ্বলতে থাকবে, এখানে জ্বলতে থাকবে। এটা কি বোঝা গেছে ভাই? বলতো দেখা গেছে কিরকম, যে প্রায় 99% আলফা কণা, প্রায় 99% আলফা কণা তাদের দিক পরিবর্তন করেনি। প্রথম কথা হচ্ছে এটা, প্রথম অবজারভেশন হচ্ছে এটা, প্রথম অবজারভেশন হচ্ছে এটা কি, হাউ 99% আলফা রে passes the gold bar whereas it can be inhibited using a single shot। না না না, এই ভুল বুঝতেছো তুমি। এইখানে এটা তো খুবই পাতলা নিছি আমরা, আমাদের কিন্তু গোল্ড ফলটা খুব পাতলা ছিল, আর আমরা তো শুধু একটা সিঙ্গেল পরমাণু নিয়ে কাজ করতেছি। একটা কি নিয়ে কাজ, আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। এই যে মেইন অ্যাকচুয়াল পরীক্ষার এক্সপেরিমেন্টাল চিত্র কিন্তু এইটা, বাট তুমি যে এটা এটা একটু তোমার জন্য বুঝতে কঠিন হবে, তাই তোমাকে আমি সিম্পল করে আগে দেখাচ্ছি, পরে এটার সাথে আমি ওটা রিলেট করে দিব, টেনশন নেওয়ার দরকার নেই, কেমন? ওকে, তাহলে প্রথমে দেখা গেছে কি 99% আলফা কণা তাদের কোনো দিক পরিবর্তন করে নাই। আচ্ছা, এই কথাটা থেকে কি বলতে পারি আমরা, বলতে পারবা? যেহেতু তুমি খেয়াল করে দেখো, এখান থেকে আমরা কিছু রিয়ালাইজেশন আসতে পারি যে 99% আলফা কণা তাদের কোনো দিক পরিবর্তন করে নাই। এর মানে হচ্ছে এই যে এই জায়গাগুলোতে আসলে অ্যাকচুয়ালি কেউ নাই, অ্যাকচুয়ালি কি নাই, এই জায়গাগুলোতে কেউ নাই। দেখো যদি এখানে কেউ না কেউ থাকতো তাহলে এই আলফা কণার দিক পরিবর্তন হইতো না। মানে ধরো আমি যদি এই জায়গায় দাঁড়াই থাকতাম, তাহলে এটা যদি আলফা কণা এসে আমাকে যদি আঘাত করতো, আমাকে একটু ঠাস করে মেরে তার গতিপথ পরিবর্তন হইতো না? মানে চিন্তা করো না, ক্যারামের গুটির মতো, ধর এখানে একটা ক্যারামের গুটি আছে, আমি ক্যারাম মারলাম, ক্যারামের একটা স্ট্রাইকারকে নিক্ষেপ করলাম, তো স্ট্রাইকারটা যদি এখানে যদি গুটির সাথে যদি আঘাত করে, তাহলে এটা দুটোর দিক পরিবর্তন হয়ে যাবে না? বাট এখানে কি হয়েছে, 99% আলফা কণা কোনো দিক পরিবর্তন হয় নাই। তাহলে এখান থেকে আমি কি সামারিতে আসতে পারি, যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর কি ফাঁকা, অধিকাংশ স্থান ফাঁকা। প্রথম লাইনটা কি বুঝতে পারছো কিনা দেখো, প্রথম লাইনটা কি বুঝতে পারছো, যে পরমাণুতে যেহেতু 99% আলফা কণা কোনো দিক পরিবর্তন হয় নাই, তাহলে এখান থেকে আমি অবজারভেশনে আসতে পারি যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এরপরে কি দেখা গেছে, এরপরে দেখা গেছে, আচ্ছা আরেকবার বুঝাই দিব, আরেকবার বুঝাচ্ছি দেখো। মানে রাদারফোর্ড যখন লেড ব্লক থেকে রেডিয়াম থেকে আলফা কণা নিক্ষেপ করছেন, তখন তিনি দেখছেন প্রায় 99% আলফা কণা তাদের কোনো দিক পরিবর্তন না করেই পর্দায় গিয়ে আঘাত করছে। তখন তিনি এখান থেকে ডিসিশনে আসতে পারছেন যে যেহেতু 99% আলফা কণা তাদের দিক পরিবর্তন করতেছে না, যদি এখানে কেউ না কেউ থাকতো তাহলে তো তার দিক পরিবর্তন হইতো, বাট যেহেতু দিক পরিবর্তন করতেছে না, তাহলে এখানে কেউ নাই, তাহলে এই জন্য পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। সেকেন্ডে তিনি দেখছেন কি, সেকেন্ডে তিনি দেখছেন কিছু সংখ্যক আলফা কণা তাদের দিক পরিবর্তন করে বেঁকে গেছে। কিছু সংখ্যক আলফা কণা কি করছে, তাদের দিক পরিবর্তন করে সামান্য বেঁকে গেছে। কিসে, সামান্য এখানে বেঁকে গেছে, দিক পরিবর্তন করে সামান্য বেঁকে গেছে। এখন তিনি বেঁকে যে গেছে সেটা বুঝছেন কিভাবে, বেঁকে যে গেছে আলোটা এটা বুঝছেন কিভাবে, এটা বুঝছেন কিভাবে সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এটা বুঝছেন দেখো কিভাবে আমি বুঝাই দিচ্ছি। তিনি এখান থেকে নিক্ষেপ করছেন আলফা কণাটাকে, তাহলে আলফা কণাটা যাওয়ার কথা এখানে, বাট দেখছেন তিনি লাইট জ্বলছে এখানে, তাহলে তখন তিনি বুঝতে পারছেন এই আলফা কণাটা বেঁকে গেছে। আবার ধরো তিনি এখান থেকে আলটা আলফা কণা নিক্ষেপ করছেন, কথার কথা, দেখা গেছে কি এই আলফা কণাটা কি এখান থেকে তার দিক পরিবর্তন করে সামান্য দিক পরিবর্তন করে বেঁকে গেছে, এখানে গিয়ে আঘাত করছে। বুঝছো? তাহলে কিছু সংখ্যক আলফা কণা কি করছে, তাদের দিক পরিবর্তন করে, কিছু সংখ্যক আলফা কণা তাদের দিক পরিবর্তন করছে, দিক পরিবর্তন করে সামান্য এখানে বেঁকে গেছে। দেখো তাহলে দুইটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারলাম, একটা কি, একটা হচ্ছে যে প্রায় 99% আলফা কণা তাদের দিক পরিবর্তন না করে যেভাবে যাচ্ছিল সেভাবেই চলে গেছে, কিছু সংখ্যক আলফা কণা তাদের সামান্য দিক পরিবর্তন করছে। এখান থেকে তিনি একটা সামারিতে আসছে। কি সামারিতে আসছে আমি বলি। আচ্ছা আমাকে বলতে পারবা এই যে আলফা কণা এইটা কোন চার্জে চার্জিত? আলফা কণার চার্জটা কি বলতে পারবা, পজিটিভ না নেগেটিভ বলতে পারবা? আলফা কণার পজিটিভ না নেগেটিভ বলতে পারবা? হ্যাঁ এটাও বলতেছি, ইলেকট্রনটাও কথা বলতেছি আমি, টেনশন নিও না। আলফা কণা হচ্ছে পজিটিভ, আলফা কণা কি পজিটিভ। আচ্ছা
তাহলে খেয়াল করে দেখো যেই আলফা কণাটা এখানে যাচ্ছিল এ কিন্তু দূরে সরে গেছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে নিশ্চয়ই সে বিকর্ষিত হয়েছে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, যে আলফা কণাটা এখানে যাচ্ছিল সে আলফা কণাটা কিন্তু দূরে সরে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখান থেকে কিন্তু আলফা কণাটা কিন্তু বিকর্ষিত হয়েছে। তাহলে বিকর্ষিত হওয়া মানে কি? এ তো পজিটিভ চার্জ যুক্ত, এর চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে নিশ্চয়ই কেন্দ্রে কি আছে? একটা পজিটিভ চার্জ আছে। এখান থেকে তিনি কি ডিসিশনে আসছেন? তাহলে নিশ্চয়ই কেন্দ্রে কি থাকবে? কেন্দ্রে পজিটিভ চার্জ থাকবে। যেহেতু কিছু সংখ্যক আলফা কণা তাদের দিক পরিবর্তন করে বেঁকে যাচ্ছে, তার মানে আলফা কণাগুলো বিকর্ষিত হচ্ছে। আর আলফা কণা বিকর্ষিত হওয়ার কারণ কি? নিশ্চয়ই কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, কারণ কেন্দ্রে যদি পজিটিভ চার্জ থাকে আলফা কণার চার্জও পজিটিভ, তো পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করছে, এই কারণে আলফা কণাগুলো কি হয়েছে? বেঁকে গেছে। দেখো তো বুঝতে পারছো কিনা জিনিসটা? এই আলফা কণা যে বেঁকে গেছে এর থেকে তিনি কি ডিসিশনে আসছেন? কেন্দ্রে কি চার্জ আছে? কেন্দ্রে পজিটিভ চার্জ আছে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এবার একজন প্রশ্ন করতেছো যে ভাই এখানে তো ইলেকট্রন থাকতে পারতো, তো ইলেকট্রন থাকলেও এই ইলেকট্রনটা আলফা কণার গতিপথকে কোনো দিক পরিবর্তন করতে পারে নাই। এর কয়েকটা রিজন আছে। এক নাম্বার রিজন হচ্ছে আলফা কণার যে ভর সেটা ইলেকট্রনের ভর থেকে কয়েক গুণ বেশি। আলফা কণার যে ভর সেটা ইলেকট্রনের ভর থেকে কয়েক গুণ বেশি। এটাতে লাভটাকে আমি তোমাকে বলি, চিন্তা করো তো, ধরো একটা ট্রাক এসে ধরো স্পিডে আসতেছে ট্রাকটা অনেক, আর একটা ধরো সাইকেল সে ধরো যাচ্ছে, তো ট্রাকটা যদি এসে সাইকেলকে ধাক্কা দেয় তাহলে তুমি আমাকে একটু করে বলো ট্রাকের কি কোনো গতিপথের দিক পরিবর্তন হবে? যদি ধাক্কা দিচ্ছে না এখানে, কারণ এগুলো আসলে অ্যাকচুয়ালি যেহেতু দিক পরিবর্তন করতেছে না, বাট এটার একটাই কারণ যে এটা বেশিরভাগ স্থান ফাঁকা। বাট তারপরে যদি কেউ বলো যে ভাই যদি আলফা কণা যদি ইলেকট্রনকে ধাক্কা দেয় তাহলে আলফা কণার দিক পরিবর্তন হবে কিনা, এটা বোঝার জন্য একটা আমরা অ্যানালজি ইউজ করতে পারি, একটা উদাহরণ ইউজ করতে পারি যে একটা ট্রাক যদি অনেক স্পিডে যায়, সে যদি একটা সাইকেলকে গিয়ে আঘাত করে তাহলে ট্রাকের কি দিক পরিবর্তন হবে ট্রাকের গতির? বলতো, গোল্ডের কাজ কথা আমি তোমাকে বোঝাচ্ছি। ট্রাকের কি তোমার কোনো দিক পরিবর্তন হবে? আগে একটু প্রশ্ন উত্তর দাও যে তোমার যদি ট্রাকটা অনেক স্পিডে যায়, সে যদি সাইকেলকে গিয়ে আঘাত করে তাহলে ট্রাকের কিন্তু কোনো দিক পরিবর্তন হবে না। মানে আমি এটা এই জন্যই বললাম, ধরো কথার কথা যদি এখানে ইলেকট্রন থাকতো, যদিও নাই কারণ বেশিরভাগ স্থান ফাঁকা পাইছে, তারপরে কিন্তু এই আলফা কণাটার দিক পরিবর্তন হইতো না, কারণ ইলেকট্রন আলফা কণার দিক পরিবর্তন করতে পারতেছে না। কেন? কারণ ইলেকট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কত হয়? 10^31 রেঞ্জের, আলফা কণার ভর হয় 10^27 রেঞ্জের। আলফা কণার ভরটা অনেক গুণ বড়, এই কারণে ইলেকট্রনটা আলফা কণার ব্যাগকে পরিবর্তন করতে পারে না। একজন প্রশ্ন করছো গোল্ডের কাজ কি? ভাই একটু আগে বলছি না গোল্ডের কাজ কি? এখানে তো গোল্ডের তুমি একটা পাত নিছো, তাই না? এখানে গোল্ডের একটা পাত নিছো, তো গোল্ডের তো অসংখ্য কোটি কোটি কণা আছে, পরমাণু আছে, আমি একটা পরমাণুকে তো জুম করে আঁকছি। তো তুমি যদি গোল্ডকে না আনিতা তাহলে তুমি তো পরমাণুই পাইতা না। তুমি যদি গোল্ডকে না আনিতা তাহলে তুমি পরমাণুই পাইতা না। এই গোল্ডের একটা পরমাণু হচ্ছে এটা। এটা কি জিনিস? এটা হচ্ছে গোল্ডের পরমাণু। এটা কি? এটা হচ্ছে স্বর্ণের পরমাণু। স্বর্ণের পরমাণু, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি যদি দুইটা অবজারভেশন আমরা এখান থেকে পাইলাম, একটা অবজারভেশন হচ্ছে 99% আলফা কণা তাদের কোনো দিক পরিবর্তন না করে যেভাবে যাচ্ছিল সেভাবেই চলে যায়, কিছু সংখ্যক আলফা কণা তাদের দিক পরিবর্তন করে, আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা, কয়টা? 20,000-এর মধ্যে একটা আলফা কণা যেইভাবে যাচ্ছিল, ধরো সে এইভাবে গেছিল, কথার কথা, ধরো সে এইভাবে গেছিল, যেই পথে সে গেছে তার উল্টা দিকে সে ব্যাক করে, যেই পথে গেছে তার উল্টা দিকে সে ব্যাক করে। কথাটা বুঝিও। এরকম কণা কয়টা বলতো? এরকম কণা কয়টা? 20,000-এর মধ্যে একটা। 20,000-এর মধ্যে কয়টা বলতো? একটা। তাহলে 20,000-এর মধ্যে একটা আলফা কণা যেই পথে গেছে সোজা বিপরীত দিকে ফেরত আসছে। কথাটা বুঝিও। 20,000-এর মধ্যে একটা আলফা কণা যেই পথে গেছে সেটা তার উল্টা দিকে ফেরত আসছে। তাহলে এখান থেকেও কিছু সামারি দাঁড় করানো যায়। কি সামারি দাঁড় করানো যায়? চলো আমি তোমাকে একটু বুঝাই বলি। দেখো, প্রথম সামারি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, প্রথম সামারি হচ্ছে আমি যদি এখানে একটু দেখাইতে চাই, এখান থেকে আমরা বলতে পারি না যে আলফা কণার ভরটা ইলেকট্রনের ভর থেকে অনেক বেশি, কারণ ইলেকট্রন যদি থাকেও তার দিক পরিবর্তন হবে না। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এইখানে কেন্দ্রে এমন একজন আছে, কেন্দ্রে অলরেডি পজিটিভ চার্জ আছে আর এও পজিটিভ চার্জ যুক্ত, তাহলে সেটা বিকর্ষিত হচ্ছে, বাট সেটা পিছন দিকে ব্যাক আসতেছে, বাট এটার তো কোনো জায়গা পরিবর্তন হচ্ছে না। খেয়াল করে দেখো, নিউক্লিয়াস কি তার জায়গা থেকে সরে যায়? ধরো যদি এখানে একজন যদি এটাকে অ্যাটাক করে বা আঘাত করে, নিউক্লিয়াস কি তার জায়গা থেকে সরে যাচ্ছে? বলতো,
ধরো এখানে এই যে একজন এসে আঘাত করছে, তাহলে নিউক্লিয়াস কি তার জায়গা থেকে সরে যাচ্ছে? না, নিউক্লিয়াস তো সেন্টারে আছে, নিউক্লিয়াস যেখানে ছিল সেখানেই আছে। বাট কি হচ্ছে, এই যে একটা আলফা কণা সেটা গিয়ে সে কিন্তু আবার পিছন দিকে ব্যাক করতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে নিউক্লিয়াসের যে ভর, নিউক্লিয়াসের যে ভর সেটা আলফা কণার ভরের তুলনায় অনেক গুণ বেশি। তাহলে আমরা এটাও কিন্তু বলতে পারি এখানে যে আমার যে নিউক্লিয়াসের ভর, আমার যে এম অফ নিউক্লিয়াস সেটা আলফা কণার ভরের তুলনায় অনেক বেশি। বুঝছো কিনা দেখো, নিউক্লিয়াসের ভরটা আলফা কণার ভরের তুলনায় অনেক বেশি। তাহলে দুইটা ভরের আমরা এখানে সামারি পাইছি, ইলেকট্রনের ভরের থেকে আলফা কণার ভর বেশি, আবার নিউক্লিয়াসের ভরটা আলফা কণা থেকে বেশি। এতটুকু কি বোঝা গেছে ভাই? এতটুকু কি বুঝতে পারছো? ওকে, মানে ইলেকট্রনের ভর সেটা তো আবিষ্কার হয়েছে কোথায়, কোন পরীক্ষা থেকে যেন আবিষ্কার হয়েছে, একটা তো মিলিকন অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট আছে। তো যাই হোক, ওটা নিয়ে আমরা আলোচনা না করি। ইলেকট্রনের ভরটা আমরা জানি 9.1 × 10⁻31। যেটা অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি তোমাকে সেটা হচ্ছে এরকম, যেহেতু এই আলফা কণাটা কি এখানে অ্যাটাক করছে, আবার সেটা বিপরীত দিকে ফেরত আসছে, তাহলে নিউক্লিয়াস তার জায়গা পরিবর্তন করে নাই। তার মানে আলফা কণাকে তুমি সাইকেল হিসেবে চিন্তা করতে পারো, নিউক্লিয়াসকে তুমি ট্রাক হিসেবে চিন্তা করতে পারো। ধরো একটা ট্রাক দাঁড়ায় আছে, একটা সাইকেল গিয়ে যদি এটাকে আঘাত করে, তাহলে সেটা কি সাইকেলটাকে ওখানে ট্রাককে সরাতে পারবে না? উল্টা সে ধাক্কাকে পিছন দিকে ব্যাক করবে না? এটা হচ্ছে এরকম, যেহেতু এটার ভর অনেক বেশি, তাহলে এই জন্য এটার কোনো জায়গা পরিবর্তন নেই, বাট আলফা কণাটা গিয়ে তার উল্টা দিকে ফেরত আসছে। বাট তুমি একটু খেয়াল করে দেখো তো, এরকম আলফা কণা কয়টা ব্যাক করছে? মাত্র 20,000-এর মধ্যে একটা। চিন্তা করে দেখো, এই নিউক্লিয়াস যদি অনেক বড় হইতো, কথাটা খেয়াল করে দেখো, নিউক্লিয়াস যদি অনেক বড় হইতো, তাহলে অনেকগুলো আলফা কণা গিয়ে ব্যাক করতো না? গিয়ে আবার ব্যাক করতো না? বলতো, যদি নিউক্লিয়াসটা অনেক বড় হইতো তাইলে অনেকগুলো আলফা কণা যাওয়ার পরে তারা ব্যাক করতো না। বাট ব্যাক করতেছে কয়টা? মাত্র 20,000-এর মধ্যে একটা। এর মানে হচ্ছে নিউক্লিয়াসটা খুবই ছোট, আবার নিউক্লিয়াসের ভর অনেক বেশি। তখন তিনি ডিসিশনে আসছেন যে পরমাণুর প্রায় সমস্ত ভর অতি ক্ষুদ্র একটা অংশে কেন্দ্রীভূত থাকে, এবং এই ক্ষুদ্র অংশের চার্জ হচ্ছে পজিটিভ, আর এই ক্ষুদ্র অংশটাকে নিউক্লিয়াস বলা হয়। বুঝছো কিনা দেখো। তোমাকে আরেকটা জিনিস আমি বলি, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, তোমার ভালো করে লক্ষ্য করে দেখো, যদি নিউক্লিয়াসটা অনেক বড় হইতো তাহলে অনেকগুলো আলফা কণা কিন্তু পিছন দিকে ব্যাক করতো। বাট ব্যাক করছে কয়টা? ব্যাক করছে মাত্র 20,000-এর মধ্যে একটা। তার মানে একদম অল্প একটা ব্যাক করছে, তার মানে নিউক্লিয়াসটা অল্প জায়গায় জুড়ে আছে। তার মানে তখন রাদারফোর্ড বলছেন যে তোমার তাহলে পরমাণুর সমস্ত ভরটা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এবং এটা একটা ক্ষুদ্র অংশ জুড়ে থাকে, এবং এর চার্জ হচ্ছে পজিটিভ। আর এই অংশটাকে তিনি কি নাম দিছেন? এই অংশটাকে তিনি নাম দিছেন এরপরে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কারটা কিন্তু রাদারফোর্ড। বুঝছো কিনা দেখো। এটা কি বোঝা গেছে এতটুকু ভাই? না বুঝলে আমাকে তুমি বলতে পারো, না বুঝলে আমাকে তুমি বলতে পারো। এইবার আমি চলো অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের চিত্রটা তোমাকে একটু বুঝাই দিই, এটার সাথে রিলেট করে দিই। দেখো অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের চিত্র। অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা দেখো, এই যে এটা কি ল্যাড ব্লক, এখানে বলো তুমি, সরি এটা ল্যাড, এই ল্যাড প্লেট রাখছো, আর এখানে তুমি আলফার এখানে নিক্ষেপ করতেছো, এই যে তোমার রেডিয়াম নিক্ষেপ করতেছো এখানে, এটা গেল। এটা হচ্ছে তোমার গোল্ড ফয়েল বা স্বর্ণপাত, এটা হচ্ছে তোমার স্বর্ণপাত, থিন গোল্ড ফয়েল, যার পুরুত্ব তোমাকে দেওয়া আছে এখানে। তো এটাকে যখন আলফা কণা যখন এখানে যাচ্ছে, মাল্টিপল আলফা কণা বের করতেছো, মাল্টিপল আলফা কণা দিচ্ছ, কোনো আলফা কণা এদিকে গিয়ে আঘাত করতেছে, কোনো আলফা কণা এদিকে গিয়ে আঘাত করতেছে, কোনো আলফা কণা এদিকে গিয়ে আঘাত করতেছে, কোনো আলফা কণা এদিকে আঘাত করতেছে, কোনোটা এদিকে আঘাত করতেছে, কোনোটা এদিকে, মানে এক একটা আলফা কণা এক এক দিকে আঘাত করতেছে। কিছু আলফা কণা যেভাবে যাচ্ছিল সেভাবে আঘাত করে, আবার কিছু আলফা কণা তাদের দিক পরিবর্তন করে, আবার 20,000-এর মধ্যে একটা আলফা কণা তার বিপরীত দিকে ফেরত আসে। সো আমরা কি করছি, এইটা কিন্তু একটা সার্কুলার হয়ে থাকে। এখানে যে প্লেটটা ইউজ করি আমরা জিঙ্ক সালফেটের প্রলেপযুক্ত, আমরা যে জিঙ্ক, সরি প্লেট বলছি, পর্দা ইউজ করি আমরা, যেখানে জিঙ্ক সালফেটের প্রলেপযুক্ত যে পর্দাটা ইউজ করি সেটা কিন্তু এরকম সার্কুলার হয়ে থাকে। বাট আমরা কিন্তু শুধুমাত্র একটা ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করছি। তুমি চিন্তা করে দেখো, যে কোনো সার্কুলার জিনিসকে, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা ধরো বৃত্তাকার, তুমি যদি শুধু এই অংশটা নিয়ে চিন্তা করো, এই অংশটা নিয়ে, এটা তুমি একটা সরল রেখিক চিন্তা করতে পারো। বা তুমি যদি এই অংশটা নিয়েও চিন্তা করো, এটাও কিন্তু একটা সরল রেখিক। আমরা বেসিক্যালি কি করছি, আমরা বেসিক্যালি এই যে পুরো একটা সার্কুলার ছিল না, সেই পুরো সার্কুলারের একটা সরল একটু ক্ষুদ্র অংশ নিয়ে, ধরো এতটুকু ক্ষুদ্র অংশকে যা জুম করে রাখছি। দেখো বেসিক্যালি এই যে এটা কি জিনিস, এটা তো একটা পরমাণু। এই পরমাণুকে তো আমরা জুম করে রাখছিলাম, যে তোমার গোল্ড ফয়েলের মধ্যে অসংখ্য কোটি কোটি পরমাণু ছিল, আর একটা পরমাণুকে আমি জুম করে রাখছি, তাহলে ওইটার রেসপেক্টে পর্দাটা কিন্তু এত বড় হবে।
মানে কথাটা বুঝতে পারছো কিনা দেখো, এই পর্দাকে তুমি যদি এইখানে খুঁজতে যাও তাহলে এই দেখা যাবে এই পর্দাটা এতটুকু বা এতটুকু বা এতটুকু, বুঝতে পারছো? মানে এটা যদিও কিরকম হয় বলতো, সার্কুলার হয়ে থাকে, বাট আমরা কিন্তু বোঝানোর জন্য তোমাকে এরকম সরল রেখা আকারে দেখাইছি। ক্লিয়ার পুরো ইয়াটা? বাট আমি যদি তোমাকে ডাইরেক্ট প্রথমে এটা বুঝাইতাম তোমার একটু বুঝতে কষ্ট হইতো, বাট এইখানে এইভাবে বুঝেলে এই ফাঁকা জায়গা, ব্যাক করা, বাঁকা, এগুলো ভালো করে বোঝা যায়। তাহলে তোমরা আমাকে একটু করে বলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ঠিক আছে। এই যে একজন প্রশ্ন করছো এই এখানে স্লিট বা ল্যাট প্লেটের কাজটাকে, আমি তোমাকে এই দেখো এখানে বলতেছি, দেখো বেসিক্যালি এটা কি ছিল, ল্যাট ব্লক। এটা এখানে এই যে এটার কাজটা কি তুমি চিন্তা করে দেখো। ধরো রেডিয়ামকে তুমি যদি একদম ওপেনলি রাখতা, ওপেন রাখতা, রেডিয়ামকে তুমি যদি কি রাখতা, একদম ওপেন রাখতা, তাহলে কি প্রবলেম হইতো? কন্টিনিউয়াস এখান থেকে রেডিয়েশন হইতো না? কন্টিনিউয়াস বলতো, তুমি রেডিয়ামটাকে যদি ওপেনলি যদি খোলা আকাশে রাখতা তাহলে কন্টিনিউয়াস এর থেকে চারদিক থেকে রেডিয়েশন হইতো না? হয়তো কিনা বলতো একটু করে? যদি তুমি রেডিয়ামকে যদি একদম ওপেন আকাশে রাখতা তাহলে কি হইতো? চারদিক থেকে রেডিয়েশন হইতো। বাট তুমি যদি চিন্তা করো, যদি এখানে একটা ছিদ্রপথ রাখো, যেটারই আসলে ল্যাড ব্লকের কাজ, তাহলে কি হবে? তুমি চাইলে কন্ট্রোল করে এট এ টাইমে একটা করে তুমি কি করতে পারবা। মানে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, যদি আমি এখানে এট এ টাইমে যদি 1 কোটি আলফা কণা যদি এখানে ছেড়ে দিই, তাহলে আমি বুঝবো কোন আলফা কণাটা নিয়ে আমি কাজ করতেছি? বুঝবো না কিন্তু। তাহলে এই ল্যাড প্লেটের কাজটা কি? আমি এখান থেকে একটা আলফা কণাকে এখান থেকে যাইতে দিব, সে আলফা কণাটাকে নিয়ে অ্যানালাইসিস করবো। সেই আলফা কণাটা হইতে পারে এদিকে আঘাত করছে, আবার এর পরের মুহূর্তে আমি আরেকটা আলফা কণাকে এখানে এভাবে নিক্ষেপ করবো, যাইতে দিব, দেখা গেছে সেটা এখানে গিয়ে আঘাত করছে। তাহলে এটার কাজটা কি? এই ল্যাড প্লেট, মানে আমি জিনিসটাকে আমি তোমাকে বুঝাই বলি, আমি আমার এক্সপেরিমেন্ট যখন তোমাকে বুঝাইছি, এই জিনিসটা আর এই জিনিসটাকে আমি একসাথে আঁকছি। কথাটা বুঝো, এই জিনিসটা আর এই জিনিসটাকে আমি একসাথে আঁকছি। কিভাবে একসাথে আঁকছি? এই যে দেখো, এখানে বক্সও দিছি, ছিদ্রপথটাকেও দেখাই দিছি, স্লিট বা যেটা ছিদ্রপথ। কিন্তু এখানে জাস্ট কি করছে, আলাদা করে দেখাইছে, আর কিছুই না। এটাকে আলাদা করে দেখাইছে। এটা কাজটা কি? এটার কাজটা হচ্ছে আলফা কণাকে কন্ট্রোল করা। তুমি যেন ধরো তুমি আমাকে তুমি একটা জিনিস বোঝাই বলো, ধরো এখান থেকে তুমি যদি 500টা আলফা কণা একসাথে নিক্ষেপ করো, তাহলে সেই 500টা আলফা কণা কোথায় গিয়ে পড়ছে তুমি ট্র্যাক রাখতে পারবা? বলতো, ট্র্যাক রাখতে পারবা না। তোমাকে কিন্তু একটা একটা করে নিক্ষেপ করতে হবে। এখন একটা একটা নিক্ষেপ করার উপায় কি? উপায় হচ্ছে তুমি ছিদ্রপথ রাখতে হবে, যেখান থেকে কন্ট্রোল করতে হবে কোনো না কোনো ভাবে। তো কন্ট্রোল করার জন্য আমরা কি করি? আমরা এখান থেকে ধরো বের করছি, ধরো এখান থেকে ধরো 100টা বের হয়েছে, ধরো কথার কথা এখান থেকে 100টা বের হয়েছে, আর এখানে ছিদ্রপথটা এমন ভাবে রাখি আমরা যেন এখান থেকে একটা বের হইতে পারে। এটাই হচ্ছে স্লিট বা ল্যাড প্লেটের কাজ। আমার চিত্রে আমি দুটাকে একসাথে আঁকছি তোমাকে বোঝানোর জন্য, বাট অ্যাকচুয়াল যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে এই দুটাকে আলাদা রাখা হয়েছে। অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে এখানে গোলাকার স্ক্রিন ব্যবহার করা হয়, আর আমি তোমাকে বোঝানোর জন্য একটা এরকম সরলরেখিক স্ক্রিনকে দেখাইছি, বাট অ্যাকচুয়াল স্ক্রিনে সরলরেখিক না। আমি কি করছি, অ্যাকচুয়াল স্ক্রিনে সরলরেখিক আমরা কিভাবে বলতে পারি? এই যে গোলাকার যে কোনো জিনিসকে তুমি যদি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করো, সেটাকে তুমি সরলরেখিক আকারে দেখাইতে পারো। আমরা কিন্তু পুরো গোল্ড ফয়েলটাকে নিয়ে কাজ করি নাই, বা স্বর্ণপাতকে নিয়ে কাজ করি নাই। স্বর্ণপাতে কোটি কোটি পরমাণু থেকে আমি একটা পরমাণু নিয়ে কাজ করছি, সেই পরমাণুটাকে জুম করে আমরা আঁকছি। আর সেই পরমাণুর রেসপেক্টে এটা তো বিশাল বড় একটা পর্দা হয়ে যাবে, ওই বিশাল বড় পর্দাকে আমরা ছোট একটা অংশ এরকম সরলরেখিক আকারে দেখাইছি। মানে তোমাকে যদি পরীক্ষা আঁকতে বলে, তুমি পরীক্ষায় এই চিত্রটা এঁকে দিলেই হবে। তোমাকে যদি পরীক্ষা আঁকতে বলে পরীক্ষায়, তাহলে তুমি এই চিত্রটা এঁকে দিলেই হবে। এটা আঁকলেও ফুল মার্কস পাবা, আবার এটা আঁকলেও তুমি ফুল মার্কস পাবা। তবে হ্যাঁ, এটা আঁকলে স্যাররা একটু বেশি খুশি হয়, কারণ এটা যদি অ্যাকচুয়াল পরীক্ষা। বাট এটার প্রবলেমটা কি, এটা দিয়ে বুঝাটা, জিনিসগুলো বুঝা একটু টাফ, বাট এই চিত্র দিয়ে বুঝা অনেক সহজ। জিনিসটা কি তোমরা বুঝতে পারছো এবারে সবগুলো কম্পোনেন্টের কাজ কি না কি? ভেরি গুড। তাহলে চলো এবার আমরা যা যা আমি মুখে বলছি না সব এবার তোমাকে আমি চলো দেখাই দিই। দেখো রেজাল্ট কি আছে? প্রথম রেজাল্ট 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যাবে, কোনো গতিপথ পরিবর্তন করবে না। মাত্র কয়েকটা আলফা কণা তাদের গতিপথে সামান্য বেঁকে গিয়ে স্বর্ণপাত ভেদ করে পর্দায় আঘাত করবে, আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। তাহলে এখান থেকে কিছু সিদ্ধান্তে আসি, যেহেতু 99% আলফা কণা
তাদের গতিপথ পরিবর্তন করতেছে না, তাহলে এই জন্য পরমাণুর অধিকাংশ স্থান কি? পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। যেহেতু কিছু আলফা কণা সামান্য বেঁকে যাচ্ছে, তার মানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান। আবার যেহেতু 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ব্যাক করতেছে, তাহলে কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর, প্রায় পরমাণুর ভরের প্রায় 99.97% একটা ছোট অংশে কেন্দ্রীভূত থাকে। এই ক্ষুদ্র অংশে থাকা ধনাত্মক চার্জ যুক্ত এই ভারী কণাকে আমরা নিউক্লিয়াস বলতেছি। অর্থাৎ কোনটা? এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, যেটাতে পুরা পরমাণুর ভরের 99.97% ভর এখানে আছে, আর এটার চার্জ হচ্ছে ধনাত্মক, আর এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে। আমাকে একটু করে বলো তো এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? ইনায়েতুল, কোথায় কি হয়েছে একটু আমাকে বলো, কোন জায়গায় তুমি বুঝতে সমস্যা হতে পারে? এতটুকু তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, বিচ্ছুরণ পরীক্ষা নিউক্লিয়াস ইনভেন্টের জন্য করা হয় নাই, বিচ্ছুরণ পরীক্ষাটা করা হয়েছে পরমাণুর স্ট্রাকচার গুলো বোঝার জন্য। আর একটা বুঝতে গিয়ে আরেকটা জিনিস আবিষ্কার হয়ে গেছে। এক দিলে ওই যে রদ দেখা কলা বেচা, আবিষ্কার মানে বের করতে গেছে পরমাণুর মডেল সম্পর্কে, বাট আবিষ্কার হয়ে গেছে নিউক্লিয়াস। পরমাণুর মডেল তো জানছেই, রথও দেখছে, কলাও বেচছে। কেমন? এটা কি তোমরা পড়ছো, রদ দেখা কলা বেচা? এই বাগধারাটা কি তোমরা পড়ছিলা? রদ বাগধারা ছিল না এটা, না কি ছিল? রদ দেখা কলা বেচা পড়ো নাই? পড়ো নাই না? আচ্ছা, ছিল না। এটা মনে হচ্ছে তুমি ওই রদ দেখা মানে কি, যে মনে হয় একটা খেলা, ঘোড়ার কোন রেস এরকম কিছু একটা, ওইখানে ঘোড়ার রেসও দেখতে গেলাম, ওইখানে আমি কলাও বেচলাম, টাকাও লাভ হইলো, আমার সবকিছু হইলো। কেমন? এক দিলে দুই বাকি মারা। যাই হোক, চলো নেক্সটে যাই। স্লিট কিভাবে আলফা কণা নিয়ন্ত্রণ করে আমি তোমাকে বুঝাই বলি। স্লিটটা কি করে, এভাবে চিন্তা করো তো। ধরো একটা দরজা আছে এখানে, কথার কথা, তো এই দরজাটা ধরো এট এ টাইমে 3 জন প্রবেশ করতে পারে, আমার সাইজের। ধরো 3 জন আমরা এট এ টাইমে দরজা দিয়ে প্রবেশ করলাম। বাট দরজাটাকে যদি আমি ছোট করতে থাকি, তাহলে এমন হইতে পারে না যে আমি এমন ছোট করলাম যে একজনই শুধুমাত্র ঢুকতে পারবে। তো স্লিট মানে হচ্ছে ছোট একটা ছিদ্রপথ। স্লিট মানে কি? ছোট একটা ছিদ্রপথ। এবং এই ছিদ্রের বৈশিষ্ট্য এমন থাকে যেখানে এখানে এট এ টাইমে একটা আলফা কণা বেরোতে পারে। মানে ধরো এখানে এসে 100টা আলফা কণা যদি হিটও করে, কোনো লাভ নাই। ধরো কথার কথা এখানে 100টা আলফা কণা এসে হিট করছে, বাট বেরোতে পারবে কয়টা? বেরোতে পারবে একটা। এই ছিদ্রপথটা এমন থাকে, এখানে বেরোতে পারবে কয়টা? একটা। এভাবে করেই তোমার কি হয় বলতো, আলফা কণাকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, বুঝছো? এই যে প্রশ্ন করছিল সারিয়ার, ওকে, আশা করি বুঝতে পারছি। তারপর যাই, আসো আমরা তারপরে এখন এই যে তিনি তাহলে ফার্স্টে কি করছেন? ফার্স্টে হচ্ছে তার পরীক্ষাটা তিনি করছেন। পরীক্ষাটা করার সময় তিনি কিছু ডাটা লিখছেন বা রেজাল্ট দেখছেন। কি কি রেজাল্ট? এই যে 99% আলফা কণা, 20,000-এর মধ্যে এটা, এগুলো দেখার পরে তিনি কিছু সিদ্ধান্তে আসছেন। এরপরে সিদ্ধান্তে আসার পরে তার যে দুজন গবেষক ছিল বা সহযোগী ছিল, তাদেরকে নিয়ে বসে তিনি কিছু পরমাণু মডেলের কিছু প্রস্তাবনা দিচ্ছেন। মানে পরমাণু আসলে দেখতে কিরকম বা পরমাণুর কি স্ট্রাকচার আছে না আছে, এগুলো নিয়ে তিনি কিছু বর্ণনা দিচ্ছেন। এগুলোকে আমরা বলতেছি পরমাণুর মডেলের প্রস্তাবনা। কি কি বর্ণনা দিচ্ছেন? পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এর কেন্দ্রে অতি অল্প পরিসরে পুঞ্জীভূত থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। তারপর নিউক্লিয়াসের যে ব্যাস, সেটা হয়ে থাকে tan−14 মিটার থেকে tan−15 মিটারের মতো, অনেক ছোট। নিউক্লিয়াসের ব্যাসটা কত? tan−, কোন কোন ক্ষেত্রে tan−14 হয়, কোন কোন ক্ষেত্রে tan−15 হয়। আমরা 15টাকে চিন্তা করতে পারি। আর পরমাণুর ব্যাস হয়ে থাকে কত? পরমাণুর ব্যাস হয়ে থাকে কিন্তু tan−10 থেকে tan−8 সেন্টিমিটারের মতো। কথাটা খেয়াল করো। নিউক্লিয়াসের ব্যাস কতটুকু? নিউক্লিয়াসের ব্যাস হয়ে থাকে tan−14 থেকে tan−15 মিটারের মতো। আমরা tan−15 কে চিন্তা করব, এটা কিন্তু মিটারে। আর পরমাণুর ব্যাস কত হয়ে থাকে? tan−10 মিটারের মতো। তাহলে তুমি কি আমাকে একটু বলতে পারবা যে আমার পরমাণুটা নিউক্লিয়াসের থেকে কত কত গুণ ব্যাসের দিক থেকে? মানে পরমাণুর ব্যাসটা নিউক্লিয়াসের ব্যাসের কত গুণ বলতে পারবা? আমার পরমাণুর ব্যাসটা নিউক্লিয়াসের ব্যাসের কত গুণ? জাস্ট এটাকে তুমি এটা দিয়ে ভাগ করো, তাহলে কত চলে আসবে? 10⁵ গুণ হয়ে যাবে। ওকে, তার মানে কিন্তু পরমাণুটা অনেক বিশাল হয়ে থাকে, বুঝতেছো? 10⁵ মানে কত? প্রায় 1,00,000, তাই না ভাই? তো পরমাণুটা তাহলে 1,00,000 গুণ তোমার ব্যাসার্ধের দিক থেকে বড়। মানে তুমি যদি চিন্তা করো এটা বিশাল পরমাণু, নিউক্লিয়াসটা একদম ছোট। বুঝছো জিনিসটা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তিনি কি বলছেন। তিনি বলতেছেন এরপরে, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। তিনি বলতেছেন যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে ইলেকট্রন গুলো আছে, তারা নিউক্লিয়াসের চারপাশে কতগুলো বৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে যেরকম গ্রহ ঘুরতেছে সেরকম করে ঘুরতে থাকে। মানে তিনি কি বলছেন? তিনি বলতেছেন কি, ইলেকট্রন যেগুলো থাকবে
ইলেকট্রনগুলো কি করতে থাকবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরতে থাকে, সেম ভাবে সূর্য হিসেবে তুমি এখানে নিউক্লিয়াসকে চিন্তা করতে পারো, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে, গ্রহের মতো করে ইলেকট্রনগুলো ঘুরবে। তিনি বলছেন এটা, তার প্রস্তাবনা দিচ্ছেন এরকম। তারপরে পরমাণুর সমস্ত ভর, এটা অলরেডি বলছি যে এত পার্সেন্ট নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, আর পরমাণুর ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান, এটা আমরা আগেই বলে আসছি, এজন্য তড়িৎ নিরপেক্ষ হয়ে থাকে। এখানে না বোঝার মতো পয়েন্ট আছে এখানে শুধু দুইটা, না বোঝার মতো পয়েন্ট আছে শুধু দুইটা। আচ্ছা তোমরা 3 নাম্বার পয়েন্টটা 9 10-এ পড়ে আসছো না? 3 নাম্বার পয়েন্টটা অরবিটের ব্যাপারটা বোঝে নাই। অরবিটের ব্যাপারটা আবিষ্কার হয়েছে বোর পরমাণু মডেলে। অরবিটেরটা তিনি ধারণা দিতে পারেন নাই। তিনি জাস্ট হচ্ছে যে কি বলছেন বলতো, তিনি হচ্ছে যে ওকে তিনি জাস্ট এটা বলছেন যে ইলেকট্রন কিভাবে রোটেশন করে। বাট একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, যে কোনো কিছু জিনিস ঘোরার জন্য, ধরো তুমি ঘুরতে চাচ্ছ, তোমার একটা এনার্জি লাগবে না ঘোরার জন্য? মানে ধরো তুমি একটা জায়গায় দৌড়াবা, একটা জায়গায় কি করবা, দৌড়াবা, তাহলে সেই তোমার দৌড়ানোর জন্য একটা এনার্জি লাগবে না? তো ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন এনার্জি কোত্থেকে পাচ্ছে, সেগুলো নিয়ে তিনি কিন্তু কোনো কথা বলতে পারে নাই। তিনি জাস্ট এটাই বলছে যে ইলেকট্রন গুলা সূর্যকে কেন্দ্র করে, গ্রহ যেরকম করে ঘুরে, ইলেকট্রন গুলো ওইভাবে করে ঘুরতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। বাট অরবিট, কক্ষপথ, এগুলো নিয়ে তিনি কোনো কথাই বলেন নাই। ইলেকট্রন শক্তি পাচ্ছে কোত্থেকে, কোনো কথাই বলেন নাই। এগুলাকে বর্ণনা করছে কি বোর পরমাণু মডেলে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এটা একটু বোঝার চেষ্টা করি যে ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। ঘূর্ণনরত ইলেকট্রনের উপর কয় ধরনের বল কাজ করবে? দুই ধরনের বল, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বিমুখী বল। এই দুইটা বলের মান সমান কিন্তু বিপরীতমুখী। চলো এটা একটু বুঝার আছে, চলো আমি তোমাকে একটু করে বুঝাই আসো। আমি তোমাকে তাহলে এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল, এটা জিনিসটা একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। আসো, আমাকে তুমি একটা জিনিস বলো, ধরো তোমার কাছে এরকম একটা রাস্তা আছে, একটু সময় নিয়ে আমরা বুঝি। ধরো তোমার কাছে এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে? ধরা যাক তোমার কাছে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে এরকম, ধরো এটা তোমার রাস্তা। আচ্ছা, এখন তুমি কি করলা, তুমি ধরো এই জায়গার মধ্যে একটা, ধরো তোমার খেলার বল আছে, ধরো এই বলটাকে তুমি এই দিক দিয়ে নিক্ষেপ করে দিলা, এই দিক দিয়ে তুমি ছেড়ে দিলা বলটাকে, বলটা এদিকে যাচ্ছে। তোমার কি মনে হয় বলটা কি এই এ পথে যাবে নাকি বলটা বি পথে আসবে? বলো তো। একটা বল এভাবে করে যাচ্ছে, সোজা পথে যাচ্ছে, একটা বল সোজা পথে যাচ্ছে। তোমার কি মনে হয় বলটা কি এ পথে যাবে না বি পথে আসবে? যারা বি পথে যাবে, কেন বি পথে যাবে বলো তো? চিন্তা করে দেখো, মানে আমাকে পিছন থেকে একজন ধাক্কা দিছে, আমার একটা জড়তা আছে, তাহলে আমি তো এ পথে চলতে থাকবো, তাই না? আমার তো বি পথে যাওয়ার কোনো লজিক নাই। দেখো বুঝতে পারতেছো কিনা, মানে আমি ধরো এই পথে যাচ্ছিলাম, আমি এই পথে চলতেছি, এই পথে আমি চলতেছি, আমাকে ঠেলা দিয়ে দিছে এই পথে, তার তো আমি এই পথেই চলতে থাকবো, তাই না? আমি কেন বি পথে যাব? বুঝছো? আমি কিন্তু কোন পথে চলতে থাকবো, এ পথেই চলতে থাকবো। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, যদি আমি এই কণাটাকে বা এই বলটাকে বি পথে আনতে চাই, এই যে বি পথে আনতে চাই, তাইলে এই বলটাকে আমার এদিকে কেন্দ্রের দিকে টান দিতে হবে না? যদি আমি এটাকে টান দিই তাহলে এনে এটা বি পথে আসবে। কথাটা বুঝো, যদি একটা বলকে আমি যদি বি পথে আনতে চাই, তাহলে এটাকে কেন্দ্রের দিকে কিন্তু টান দিতে হবে। কথাটা বুঝতেছো কিনা? যদি আমি টান না দিই, তাহলে আমি তো এ পথে যাচ্ছিলাম, আমি তো এ পথেই চলতে থাকবো, কারণ আমাকে দেখো টান দেয়া নাই, আমি এ পথে চলতেছিলাম, এ পথে চলতে থাকবো। বাট আমাকে যখনই টান দিবে একটা দিকে কেউ, তখন আমি কি করবো, আমার ডিরেকশনটা পরিবর্তন করে আমি এভাবে কিন্তু এইভাবে চলে আসবো। বুঝতে পারছো কিনা দেখো, ক্লিয়ার? তার মানে তুমি যদি কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে রোটেশন করাইতে চাও, তোমাকে অবশ্যই এটাকে কেন্দ্রের দিকে টান দিতে হবে, না হলে তো সেটা স্পর্শক বরাবর এইভাবে চলে যাবে। স্পর্শক দেখো, এই কেন্দ্রমুখী বলটা কন্টিনিউয়াস ভাবে দিতে হবে, কন্টিনিউয়াস ভাবে। কন্টিনিউয়াস ভাবে কেন দিতে হবে আমি তোমাকে বুঝাই বলি। ধরো এখানে এইভাবে যাচ্ছিল, তুমি এটাকে এদিকে টান দিছো, ফলে এটা এইভাবে আসে ঘুরে স্টার্ট করছে এদিকে, এটা কিন্তু এদিকে চলে যাইতো। বাট তুমি যদি একে বৃত্তাকার পথে ঘুরাইতে চাও, তোমাকে আবার এটাকে কেন্দ্রমুখী বল দিতে হবে, আবার কেন্দ্রমুখী বল দিতে হবে। এখানে যখন আসবে তাহলে সেদিকে চলে যাবে, এদিকে নেওয়া যাবে না, এদিকে কেন্দ্রমুখী বল দিতে হবে। অর্থাৎ তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে বুঝাই বলি। ধরো একটা বৃত্তাকার পথ আছে আমার কাছে, এখানে একটা বৃত্তাকার পথ আছে, তাহলে এই বৃত্তাকার পথে ধরো তুমি একটা বস্তুকে এখানে নিছো, একটা ধরো বস্তুকে এখানে নিছো, যে কোনো একটা বস্তু, যে কোনো একটা কণা, এর কিন্তু রৈখিক বেগ থাকে তার স্পর্শক বরাবর, সেই পথে চলে যেতে চায়। আর তাকে যদি আমি বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে
কেন্দ্রের দিকে একটা কি দিতে হবে, একটা কেন্দ্রমুখী বল দিতে হবে। কেন্দ্রের দিকে একটা বল দিতে হবে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি। কি করতে হবে, একটা কেন্দ্রের দিকে একটা বল দিতে হবে। ধরো সে এদিকে চলে আসছে, সে তো চাইবে এই পথে চলে যেতে, স্পর্শক বরাবর চলে যেতে চাইবে, বা তাকে যদি বৃত্তাকার পথে ঘুরাতে চাই তাহলে তাকে কেন্দ্রের দিকে একটা টান দিতে হবে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি। কেন্দ্র বরাবর যে লব্ধি বল থাকে, কেন্দ্র বরাবর যে লব্ধি বল থাকে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? কেন্দ্র বরাবর যে লব্ধি বল থাকে তাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে আমরা কেন্দ্রমুখী বলের ডেফিনেশন কি দিব? কেন্দ্র বরাবর তোমার যে লব্ধি বল থাকবে এটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল হবে। হোপফুলি তোমরা বুঝতে পারছো, কেন্দ্র বরাবর যে লব্ধি বল তাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল। ক্লিয়ার ভাই এই জিনিসটা? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। কেন্দ্রমুখী বল নিয়ে আর কোনো ঝামেলা আছে? নাই। তাহলে কেন্দ্র বরাবর যে লব্ধি বল মানে রেজাল্টেন্ট ফোর্স, সেটাকে আমরা বলতেছি। আচ্ছা, লব্ধি বল কি জিনিস আমি তোমাকে বলি। লব্ধি বল হচ্ছে এরকম, লব্ধি বল হইতেছে, ধরো এই যে এখানে একটা বস্তু আছে, এখন এই বস্তুটাকে একজনের দিকে, এই ধরো এক অক্ষের দিকে ধর এটাকে F1 বলে টানতেছে, ধরো আরেকজন এটাকে F2 বলে টানতেছে, তাহলে এটা যাবে কোন দিকে বলতো? এটা মাঝ বরাবর কোনটার দিকে যাবে না? খেয়াল করে দেখো, F1 বলে একজন এটাকে এদিকে টানতেছে, F2 বলে একজন উপরের দিকে টানতেছে, তাহলে এটা যাবে কোন দিক দিয়ে? মাঝ বরাবর চলে যাবে না? মাঝ বরাবর যেই বলে যাবে এটাকে আমরা লব্ধি বল বা FR বলতে পারি। আর রেজাল্ট এটাকে আরও বলা হয়, এটাকে আমরা আরও চাইলে বলতে পারি। তাহলে লব্ধি বল জিনিসটা কি? যে একাধিক বল একটা বস্তুর উপর কাজ করার ফলে যে লব্ধিটা তৈরি হয় বা লব্ধি যেদিকে থাকে সেদিকে যে বলটা থাকে তাকে আমরা লব্ধি বল বলতেছি। ক্লিয়ার? এটা তোমরা ফিজিক্সে ভেক্টর যখন পড়বে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? আচ্ছা, বলটা স্ট্রেট লাইনে যেতে যাচ্ছে কেন? ধরো তুমি এখান থেকে আগে থেকে একটা পুশ দিছো, এই কারণে স্ট্রেট লাইনে যেতে যাচ্ছে। বাট তুমি যদি বৃত্তাকার পথে ঘুরাতে চাও তাহলে যে কোনো বস্তুকেই বৃত্তাকার পথে ঘোরানোর জন্য তাকে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে বা কেন্দ্রমুখী বল সাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তুমি কি বলতে পারবা যদি এই কেন্দ্রে এখানে কে থাকে? নিউক্লিয়াস থাকে না আমাদের? এই যে দেখো আমাদের এখানে যে কেন্দ্রটা আছে, আমাদের এখানে যে কেন্দ্র আছে, কেন্দ্রে এখানে কে থাকে? নিউক্লিয়াস থাকে। এটা তো ইলেকট্রন, কথার কথা এটা হচ্ছে ইলেকট্রন। এখন খেয়াল করে দেখো তো, ধরে এটা একটা ইলেকট্রন তার বারবার জায়গা চেঞ্জ হচ্ছে, মানে এই এখানে কিন্তু ইলেকট্রন দুইটা না, এখানে ইলেকট্রন কিন্তু একটাই, একবার এই জায়গায় ছিল, রোটেশন করে সেই জায়গায় আসছে, ইলেকট্রন এখানে একটাই। আচ্ছা, যদি একটা ইলেকট্রন থাকে তাহলে প্রোটন কটা থাকবে বলতে পারবা? যদি একটা ইলেকট্রন থাকে, আর বেশিক্ষণ নেই আমাদের ক্লাস, হয়তো 10 মিনিটের মতো হবে, কেমন একটু ধৈর্য ধরে শেষ করে দেওয়ার পরে। যদি একটা ইলেকট্রন থাকে তাহলে প্রোটন কটা থাকবে? প্রোটন থাকবে নিশ্চয়ই এখানে একটা, তাহলে এখানে প্রোটন কটা থাকবে? প্রোটন থাকবে একটা, তাহলে এই জায়গাতে প্রোটন থাকবে একটা, প্রোটন আছে একটা। তাহলে তুমি খেয়াল করে দেখো, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে যে বলটা কাজ করে, কি আকর্ষণ বল কাজ করবে না বিকর্ষণ বল কাজ করবে বলতে পারবা? পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে বলটা কাজ করবে সেটা কি? আকর্ষণ বল। আর সেই বলটাকে তুমি কি বলো? কুলম্ব বল বলো না? বলো তো একটু করে। একটা পজিটিভ, দুইটা চার্জের মধ্যে যে বল থাকে তাকে তুমি কুলম্ব বল বলো না? কুলম্ব বল কি তোমরা পড়ছো? কুলম্ব বল 9 10 কি তোমরা পড়ছিলা কুলম্ব বল? যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জের মধ্যে যে বলটা কাজ করবে তাকে আমরা কুলম্ব বল বলি। এই যে কুলম্ব ফোর্স, এই দুটার মধ্যে যে বলটা কাজ করবে তাকে আমরা কি বলবো? কুলম্ব বল। এই এফ কুলম্ব বল বলবো। আর এই কুলম্ব বলের মান কত হয়ে থাকে জানো? এই কুলম্ব বলের মান কত হয়ে থাকে? এফ কুলম্ব বলের মান কত হয়ে থাকে? পড়ছো এগুলা তোমরা? সব পড়ছো। কুলম্ব বলের মান হয়ে থাকে এই যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু চার্জ দুইটার গুণফল, এই যে Q1 গুণন Q2 ডিভাইডেড বাই তাদের দূরত্বের স্কয়ার। এটা পড়ছো না তোমরা? এই জিনিসটা ফিজিক্সে পড়ছো না, কুলম্ব বলের মানটা? হ্যাঁ, এই জিনিসটা তোমরা ফিজিক্সে পড়ছো, এটা হচ্ছে কুলম্ব বলের মান। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে যখন একটি ইলেকট্রন একটা বৃত্তাকার পথে ঘুরতেছে তখন এটাকে এই কুলম্ব বলটাই কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে। এই কুলম্ব বলটা কি হিসেবে কাজ করতেছে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে। এই কুলম্ব বলটা কি হিসেবে কাজ করতেছে বলতো? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে। বুঝছো জিনিসগুলো না বুঝো নাই?
ওকে, ভেরি গুড। এবার তাহলে তোমাকে একটা জিনিস আমি বুঝাই দিই। দেখো, এটা তোমরা ফিজিক্সে পড়বা, কেমন? এটা তোমরা ফিজিক্সে পড়বা, বাট তারপরে আমি তোমাকে একটু করে দেখাই দিই, যেহেতু আমাদের এখানে লাগবে এই চ্যাপ্টারে। ফিজিক্সে এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হবে। ফিজিক্স বিশেষ করে চ্যাপ্টার 4-এ, চ্যাপ্টার 3-তেও পড়ায়, চ্যাপ্টার 4-এ তুমি এটা শিওরলি পড়বা। সেটা কি? সেটা হচ্ছে, ধরো এটা আমাদের এখানে লাগবে, এই জন্য একটু পড়াই দিচ্ছি, কেমন? ধরো এটা তোমার একটা বৃত্তাকার পথ। ধরো এই বৃত্তাকার পথে এটা হচ্ছে আমার কেন্দ্র, আর এখানে ধরো আমার একটা বস্তু আছে। এই বস্তুটার রৈখিক বেগ হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে এটার যে রৈখিক বেগ, সেটা সবসময় রৈখিক বেগ কোন বরাবর থাকবে? স্পর্শক বরাবর থাকবে। রৈখিক বেগ কেন স্পর্শক বরাবর থাকে সেটাও তোমাদেরকে ফিজিক্সে পড়ানো হবে, এটা কেমিস্ট্রি পড়া না। বাট জেনে রাখো, ধরো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তার যে রৈখিক বেগ, এই রৈখিক বেগটা যদি ভি হয়, সেটা কোন বরাবর থাকবে? স্পর্শক বরাবর থাকবে। আর এই কণাটার ভর ধরো হচ্ছে এম, আর এই কণাটা থেকে নিউক্লিয়াসের যে দূরত্ব, সেটাকে যদি আমি আর বলে থাকি, তাহলে কথাটা খেয়াল করে দেখো, এই এম কি জিনিস? এম হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভর। কারণ আমরা যদি ইলেকট্রন নিয়ে আলোচনা করব, ঘূর্ণায়মান ইলেকট্রনের ভর। তুমি কি বলতে পারবা ইলেকট্রনের ভর কত হয়? সেটা হয়ে থাকে 9.1 ইন্টু 10 ইনভার্স অফ 31 কেজি হয়ে থাকে। ঠিক আছে, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি হয়ে থাকে। আচ্ছা, ওকে। দেখো, আর কি জিনিস? আর হচ্ছে ইলেকট্রন হতে বা বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর ভি কি জিনিস? ভি হচ্ছে ইলেকট্রনের স্পর্শক বরাবর রৈখিক বেগ, স্পর্শক বরাবর রৈখিক বেগ। এটা ফিজিক্সে তোমাদেরকে পড়ানো হবে। কি পড়ানো হবে? যদি একটা বস্তুর ভর এম হয়, তার যদি স্পর্শক বরাবর বেগ ভি হয়, আর যদি ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের মান, কেন্দ্রমুখী বল, এটার মান হয়ে থাকে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর হয়ে থাকে। তাহলে এই সূত্রটার প্রমাণ আমরা কিন্তু এখানে শিখবো না, কথাটা বুঝিও। আমরা এই সূত্রের প্রমাণ আমরা এই কেমিস্ট্রিতে শিখবো না, আমরা ফিজিক্সে দেখবো। বাট এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র। বোঝা গেছে জিনিসটা? আমরা তাহলে কেমিস্ট্রিতে ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবো, বুঝছো? আমরা কেমিস্ট্রিতে ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবো, এটার প্রমাণ আমরা এখানে শিখবো না। কেন্দ্রমুখী বলের মান কত হয়ে থাকে? এম বি স্কয়ার বাই আর হয়ে থাকে। আর একটু আগে আমাকে একটু করে বলো তো, যখন এই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কোন বল? বা কেন্দ্রমুখী বল আসলে অ্যাকচুয়ালি এখানে কোনটা হিসাবে কাজ করতেছে বলতে পারবা? যখন একটা ইলেকট্রন যখন এই বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন এই ঘোরার জন্য কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? এই কুলম্ব বল। তাহলে এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? কুলম্ব বল। তাহলে এই যে কেন্দ্রমুখী বলের মানটা, এটা তো ফিজিক্সে দেখছো। তাহলে যদি এখানে নিউক্লিয়াস থাকে, আর যদি এটা ইলেকট্রন হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি এই কেমিস্ট্রিতে কি ইউজ করব? এই কেন্দ্রমুখী বল যেটা আছে এম বি স্কয়ার বাই আর, এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু এই দুটো চার্জের গুণফল Q1 Q2 ডিভাইডেড বাই দূরত্বের স্কয়ার। এটা আমরা ফিজিক্সে থেকে সূত্র আসছে এম বি স্কয়ার বাই আর, বাট আমরা কেমিস্ট্রিতে ডাইরেক্ট আমরা এটা ইউজ করব, বুঝছো? আমরা কেমিস্ট্রিতে ডাইরেক্ট আমরা এটা ইউজ করব। আমি তোমাকে বুঝাই বলি, ফিজিক্স থেকে তুমি পাবা কি? কেন্দ্রমুখী বলের মান হবে এম বি স্কয়ার বাই আর। এটা তুমি ফিজিক্স থেকে পাবা, ফিজিক্সে তোমাকে পড়াবে। বাট আমাদের এখানে প্রমাণ করার সুযোগ নাই, যেহেতু কেমিস্ট্রিতে আমরা আছি। আর আমাদের এই কেমিস্ট্রিতে কেন্দ্রমুখী বলের মান কত হচ্ছে? যে কুলম্ব বলের সমান। এই দেখো, কুলম্ব বলের সমান। তাহলে এই দুটোই তো কেন্দ্রমুখী বল, তাহলে দুটোকে আমি ইকুয়াল ধরবো। এটাও কেন্দ্রমুখী বল, এটাও কেন্দ্রমুখী বল। তাহলে এই সূত্রকে আমরা ইউজ করে অনেকগুলো সূত্র বানানো যাবে। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, তোমরা ওই যে 1/4 পাই এপসাইলন নটের জায়গায় কি ধরতা? 9 × 10⁹ ধরতা। তোমরা 1/4 পাই এপসাইলন নটের জায়গায় 9 × 10⁹ ধরতা। এটা আমরা দেখাই দিব, সমস্যা নেই। এই যে তোমরা এখানে যেটা আছে, এটা জায়গায় তোমরা কি ধরতা? এটার জায়গায় এটা কে ধরে নিতা, বা 9 × 10⁹ ধরে নিতা। ওকে, এই জিনিসটা তোমরা ধরতা। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? এতটুকু? তাহলে আমরা কিন্তু দেখো, এখানে আমরা তোমার বেসিক্যালি এগুলো একটু তোমরা পড়বা। এগুলো পড়ার পর আমরা এখানে সূত্রগুলো তোমাকে দেখালাম, কেমন? আচ্ছা,
এতটুকু কি বুঝতে পারছো তোমরা সবাই? আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে, আমরা আজকের বেশি আগাবো না। আমরা আজকের বেশি আগাবো না। ক্লাস ডিস্টার্ব করতেছে না? দেখা যাচ্ছে তো ক্লাস? ওকে, আমরা আজকের বেশি আগাবো না, আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। আর আমরা আগামী ক্লাসে এটা ফার্দার পড়া শুরু করবো। তবে আমি কয়েকটা 5 মিনিট কয়েকটা এমসিকিউ সলভ করাই, কেমন? এই যে যা যা পড়ছি না এর উপর কয়েকটা এমসিকিউ আমরা যেন সলভ করি, দুই একটা আমরা এমসিকিউ সলভ করি। তারা আসতেছে না কেন? দুই একটা আর 5 মিনিট, আর 5 মিনিট পর আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিট পর আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। বলতো এমসিকিউটা কি হবে? আর 5 মিনিট পরে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। বই কিভাবে পাবো এরপর আলোচনা করতেছি সবগুলো নিয়ে। এমসিকিউ অপশন কোনটা হবে বলতো? পিডিএফ নোট করে পাবো, আমি এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দিব 10 মিনিটের মধ্যে। এটা কি হবে? আহসান, ভেরি গুড, ভেরি গুড। এই তো তোমরা পারতেছো, ভেরি গুড। এই যে এখানে তাহলে আমাকে বলছে, কোশ্চেনে বলছে কি দেখো, রাদারফোর্ডের পরীক্ষা যা নিউক্লিয় মডেল প্রতিষ্ঠা করেছিল, কোন রশ্মি ব্যবহার করা হয়েছে? এখানে হিলিয়াম নিউক্লিয়াস ব্যবহার করা হয়েছে, যেটা একটা ধাতব ফয়েলের উপর আঘাত করে এবং বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, আচ্ছা তারপর যাই। বলতেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোন সিদ্ধান্তটা সঠিক নয়? রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনটাকে সঠিক না বলা হয়েছে? দেখো তো, পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ অংশ ফাঁকা, এটা কিন্তু সঠিক। পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, এটাও সঠিক। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট, এটাও সঠিক। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। ভাই এটা কি রাদারফোর্ড বলছে? কথাটা বলো তো। এই যে 4 নম্বর অপশনটা, এটা কি রাদারফোর্ড বলছে? বলে নাই। রাদারফোর্ড কি বলছে? ইলেকট্রন গুলা ওই গ্রহের মতো করে ঘুরতেছে। রাদারফোর্ড তো এগুলো নিয়ে কিছু বলে নাই, তাই না? ওকে, তারপরে যাই। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা প্রথমবারের মধ্যে দেখিয়েছিল যে পরমাণুতে কি আছে? নিউক্লিয়াস। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা থেকে আমরা কি বের করতে পারছিলাম? পরমাণুর মধ্যে কি আছে বলতো? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, এটা আমরা প্রমাণ করতে পারছিলাম, রাইট? আচ্ছা, আলফা কণা কিসের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়? মানে আলফা কণাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? হিলিয়াম নিউক্লিয়াস। এটা পড়েছি তোমাদের কাছে, হিলিয়াম নিউক্লিয়াস দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এরপর যাই আসো, নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের কত গুণ? এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা যে তুমি যদি একটা গোলককে নাও, সরি ভাই, এটা যদি একটা গোলক হয়ে থাকে, যেটা আসলে পরমাণুগুলো গোলক, তাহলে এই গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব হয়ে থাকে না? 4/3 পাই আর কিউব হয়ে থাকে। আর আরেকটা জিনিস, আর তো হচ্ছে ব্যাসার্ধ। তুমি যদি ব্যাস দিয়ে হিসাব করতে চাও, ব্যাস দিয়ে তুমি যদি হিসাব করতে চাও ব্যাস দিয়ে, তাহলে ব্যাস দিয়ে কিভাবে হিসাব করবা? আমরা জানি ব্যাস, আমরা যদি ব্যাস যেটা আছে ব্যাস, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, এটা ইকুয়াল টু হয়ে থাকে কত? 2r। তাহলে আর ইকুয়াল টু কত হবে? ডি ভাগের 2 হবে না? আর ইকুয়াল টু বলো তো, আর ইকুয়াল টু কত হবে? ডি ভাগের 2 হবে। তাহলে ডি ভাগের 2 যদি হয়, তাহলে এখানে যদি বসায় দাও 4/3 পাই বসাইলা, আর এর জায়গায় তুমি ডি ভাগের 2 বসাইলা, এটা হোল কিউব দিছো, তাহলে কত আসবে দেখো তো এখানে? 4 পাই ডিভাইডেড বাই 3 গুণন 8, তারপর আসবে এখানে ডি কিউব, তাই না ভাই? এইটা বুঝতে পারছো কিনা দেখো। তো কোশ্চেন করছে কি আমাকে, নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনের কত গুণ? আচ্ছা, পরমাণুর আয়তন কত হবে আর নিউক্লিয়াসের আয়তন কত হবে? নিউক্লিয়াসের ব্যাস কত বলতো? ডি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ব্যাস কত তুমি পড়ে আসছো না? tan ইনভার্স অফ 15 মিটার। আর পরমাণুর ব্যাস কত? ডি অফ অ্যাটম, এটা কত? tan ইনভার্স অফ 10 মিটার। আর তোমাকে তো ব্যাসের ব্যাস কত গুণ সেটা জানতে চাই নাই, তোমাকে বলছে আয়তন কত গুণ। তাহলে নিউক্লিয়াসের আয়তন কত হবে? বি নিউক্লিয়াস, এটা হবে ওই যে বসাও 4 পাই ডিভাইডেড বাই 3 গুণন 8 ইন্টু এটা ডি কিউব, তার মানে tan ইনভার্স অফ 15 এটার হোল কিউব। আর ভি অফ পরমাণু কত হবে? পরমাণু অ্যাটম, এটা হবে 4 পাই ডিভাইডেড বাই 3 গুণন 8 ইন্টু tan ইনভার্স অফ 10 এটার হোল কিউব। দেখো তো বুঝছো কিনা জিনিসটা, নাকি বুঝো নাই? এখন আমাকে বলছে নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনে কত গুণ। তাহলে তুমি এটা কি করো, এটাকে যদি ভাগ করে দাও তাহলে তো হয়ে যাবে তোমার এখানে। দেখো এটাকে যদি ভাগ করি, এটাকে দিয়ে এটাকে, তাহলে দেখো আমি যদি নিউক্লিয়াসের আয়তনকে যদি আমি এখন পরমাণুর আয়তন দিয়ে ভাগ করি অ্যাটম, তাহলে এই অংশটা তো কাটাকাটি যাবে। আর এখানে কি হবে? tan ইনভার্স অফ 15 ইনটু কিউব মানে কত? tan ইনভার্স অফ 45। আর এটা হবে tan ইনভার্স অফ, দেখো এখানে উপরে হবে কত? tan ইনভার্স অফ 45, নিচে হবে কত? tan ইনভার্স অফ 30।
কারণ এখানে যে পাওয়ার গুলো দেখবা 3 আর 15 গুণ হবে, 3 আর 10 গুণ হবে, তাহলে কত আসবে বলো তো? এটাকে কাটাকাটি করলে tan ইনভার্স অফ 15 চলে আসবে। তাহলে এখানে চলে আসছে কত? tan ইনভার্স অফ 15 গুণ। তার মানে আমার যে নিউক্লিয়াসের আয়তনটা, এটা কত হবে? নিউক্লিয়াসের আয়তন আমার পরমাণুর আয়তনের tan ইনভার্স অফ 15 গুণ হবে। শেষ, আমাদের আজকের পড়া শেষ। আজকের ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাইতে পারো। বুঝতে পারছো জিনিসটা? এটা কিন্তু দেখো আমি কিন্তু শর্টকাটে করে দিতে পারতাম, কারণ আমি জানি এগুলো শর্টকাট, এগুলো লাগে না, শুধু এইটাকে ভি এর সাথে ডি এর সম্পর্ক করলেই হয়। বাট আমি তোমাকে প্রথম ক্লাস যেহেতু, তাই আমি তোমাকে একটু ভেঙে ভেঙে করাইছি। তাহলে আমরা আগামী ক্লাসে কি পড়বো? আগামী ক্লাসে কি পড়বো সেটা একটু দেখাই দিই, এরপর আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা আগে তোমার হচ্ছে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো পড়বো। এরপরে সীমাবদ্ধতা পড়ার পরে আমরা তোমার আরো অনেকগুলো এমসিকিউ সলভ করবো, ম্যাথ সলভ করবো। এরপরে হচ্ছে আমরা বোর পরমাণু মডেল শুরু করবো। তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকুই। আশা করি তোমাদের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। এবং কেমিস্ট্রি জার্নিটা আমি তোমাকে ভাই একটা অনেস্ট কথা বলি, আমি তোমাদেরকে এমন ভাবে পড়ানোর চেষ্টা করব যেন তোমার এইচএসসি বলো, এডমিশন বলো, কলেজের পরীক্ষা বলো, সব জায়গায় তুমি খুব ভালো করতে পারো। মানে কেমিস্ট্রিতে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। জাস্ট তোমার কাজ কি হবে? রেগুলার লাইভ ক্লাসটা করা। লাইভ ক্লাস করার পরে তুমি নোটগুলো একটু ভালো মতো পড়বা, নোট পড়বা, ক্লাস করবা, ম্যাথ প্র্যাকটিস করবা। আমাদের কোত্থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো? প্র্যাকটিস শিট থেকেও করতে পারো, চাইলে তুমি আমাদের যে সাইকেল ভিত্তিক বই আছে সেখান থেকেও তুমি কিন্তু করতে পারো। কেমন? সাইকেল ভিত্তিক বইগুলা তোমরা অনেকেই বেশিরভাগই কিন্তু কি করছো, যে তোমরা সাইকেল কেনার সময় নিয়ে ফেলছো আশা করি। বাট যদি সাইকেল কেনার সময় যদি কেউ না নাও, সেই ক্ষেত্রে তুমি রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইট আছে আমাদের, সেখান থেকে তুমি নিতে পারো। আমি তোমাকে দেখাই দিই একটু করে। আমাদের যে রম্বস পাবলিকেশন, মানে কেউ যদি না নিয়ে থাকো আর কি, কেমন, কেউ যদি বইটা না নিয়ে থাকো, তাহলে আমাদের রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি নিতে পারো বইটা। রম্বস পাবলিকেশনে যাবা, ঠিক আছে? এখানে গিয়ে তুমি তোমার বই অর্ডার করতে পারো। বাট একটা প্রবলেম হচ্ছে, তুমি যখন কোর্স কেনার সময় তুমি যদি বইটা কিনে ফেলো, তাহলে তোমার বইয়ের প্রাইস কিন্তু 350 টাকা পড়ে এবং ওইটার মধ্যে ডেলিভারি চার্জ ইনক্লুডেড থাকে। বাট তুমি যদি আলাদা করে বই অর্ডার দিতে যাও, তাহলে তোমার 40 টাকা হচ্ছে এক্সট্রা ডেলিভারি ফি দিতে হবে। বাট তুমি যদি 3টা বই একসাথে অর্ডার দাও, কোথায়? মানে সাইকেলে কেনার বাইরে। মানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, ধরো তুমি যদি সাইকেল কেনার সময় তুমি যদি কি করো, ওই যে বই নিয়ে ফেলো, তাহলে তোমার প্রাইস 350 টাকা, তোমার ডেলিভারি ফি দিতে হবে না, ওইটা আমাদের থেকে ইনক্লুডেড। বাট তুমি যদি সাইকেলে না কিনে যদি আলাদা কিনতে যাও, তখন তোমাকে একটা কিনতে গেলে ডেলিভারি ফি দিতে হবে। বাট তুমি যদি 3টা বই কিনো একসাথে তখন আলাদা করে, তখন তোমাকে ডেলিভারি ফি দিতে হবে না। আর বই আশা করি এই উইকেই তোমরা পেয়ে যাবা। বই ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়েছে, আশা করি তোমরা এই উইকেই পেয়ে যাবা। তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, না আজকে ক্লাস শেষ করে দিব। দেখা হবে পরশুদিন, কেমন? পরশুদিন দেখা হবে। প্র্যাকটিস শিটটা আমি এই উইকে রেডি করে দিব তোমাদেরকে, প্র্যাকটিস শিটটা। why didn't understand কি? হ্যাঁ, স্লাইড পিডিএফ 10 মিনিটের মধ্যে তোমাদেরকে দিব স্লাইড পিডিএফটা, কেমন? আচ্ছা, হোপফুলি সবাই আজকে ক্লাসটা এনজয় করছো। আজকে ক্লাস কেমন লাগছে তুমি কমেন্টে জানিও। তাহলে যাই, দেখা হবে পরশুদিন। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।